নমস্কার, আপনি দেখছেন এবিপি আনন্দ আর আপনার সঙ্গে শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান প্রতিপক্ষ। আজকের দিনের এবং এই মুহূর্তে সব থেকে বড় খবরটা নিয়ে আজকে প্রতিপক্ষ অনুষ্ঠান শুরু করব। পারুই কাণ্ডে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি দীপঙ্কর দত্ত আজ পরিষ্কার ভাষায় যা বললেন, তিনি বললেন এফআইআর ছাড়া শতপ্রণোদিত হয়ে অম্বিকেশ মহাপাত্রকে গ্রেপ্তার করে পুলিশ, কিন্তু পারুই কাণ্ডে এফআইআর হওয়া সত্ত্বেও সবাইকে গ্রেফতার করা যাচ্ছে না। এরপর কোনো নতুন নির্দেশ দিলে মনে হবে অনিচ্ছুক ঘোড়াকে লাগাম পরানো হচ্ছে। পারুই কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। কোট আনকোট বললাম মাননীয় বিচারপতি দীপঙ্কর দত্তের কথা। পারুই কাণ্ড অবশ্যই এই আলোচনা শুরুতেই থাকবে, তারপর হাবড়ার পর হাওড়াতে যা ঘটলো সেই ঘটনাও আপনাদের দেখাবো, এবং আজকে জ্যোতিপ্রিয় মল্লিক সিপিএম এবং ফরওয়ার্ড ব্লক প্রভাবিত বলে ইঙ্গিত করেছেন সেই বিডিওকে। এবং তারপরে অবশ্যই বৃহত্তর প্রশ্নটা যে নির্বাচন নামক এই রাজনৈতিক প্রতিযোগিতাতে রাষ্ট্রীয় দেখভাল করার রাষ্ট্রীয় তদারককারী প্রতিষ্ঠান নিঃসন্দেহে নির্বাচন কমিশন, এবং নির্বাচন কমিশন তার কাজ কর্তব্য কতটা সুষ্ঠুভাবে করতে পারলো সেটাই গণতন্ত্রের অ্যাসিড টেস্ট। কোনো সন্দেহ নেই যে যুৎশ্রীর এই রাজ্য সফরের পর গতি এসছে নির্বাচন কমিশনের কাজে, কিন্তু সত্যিকারের অর্থে তা উন্নত হয়েছে কি, সেই বৃহত্তর প্রশ্ন আজকে এই অনুষ্ঠানে আলোচিত হবে। আলোচনা করার জন্য আমার একদিকে আছেন শীর্ষেন্দু সিংহ রায়, হৃদয় ঘোষের আইনজীবী, যে মামলার পরিপ্রেক্ষিতে, যে পারুই মামলার পরিপ্রেক্ষিতে আজকে মাননীয় বিচারপতি দীপঙ্কর দত্তের এই বক্তব্য, সেই পক্ষের আইনজীবী। তার পাশে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সিপিএম নেতা আছেন, সুমন বন্দ্যোপাধ্যায় অধ্যাপক আছেন, উদয়ন বন্দ্যোপাধ্যায় অধ্যাপক, অন্যদিকে আইনজীবী অরুণাভ ঘোষ আছেন, বিজেপি নেতা তথাগত রায় আছেন, অধ্যাপক মইদুল ইসলাম। আমি সবার আগে আপনাদের দেখাতে চাইব যে আজকে যে ভাষায় কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারপতি দীপঙ্কর দত্ত এই পারুই ঘটনা নিয়ে তার মন্তব্য করলেন, সেই মন্তব্যগুলি। পারুই কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। মঙ্গলবার এই মন্তব্য করলেন বিচারপতি দীপঙ্কর দত্ত। পারুই কাণ্ডের তদন্তে রাজ্য পুলিশের ডিজি জিএমপি রেড্ডিকে পারুই কাণ্ডে সাক্ষীদের ভিডিও ফুটেজ খতিয়ে দেখার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। কিন্তু বুধবার আদালতকে চিঠি দিয়ে ডিজি মামলার তদন্ত থেকে অব্যাহতি চান। চিঠিতে ডিজি লিখেছেন, সামনেই লোকসভা নির্বাচন, তাই পারুই কাণ্ডের তদন্তভার থেকে অব্যাহতি চাইছি। ব্যস্ততার জন্য সিটের তদন্ত রিপোর্ট ও ভিডিও ফুটেজ খতিয়ে দেখতে পারিনি। এরপরই সাগর ঘোষ হত্যাকাণ্ডের তদন্তে ডিজির ভূমিকা নিয়ে চূড়ান্ত অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি দীপঙ্কর দত্ত। সরকারি আইনজীবীদের কাছে তিনি প্রশ্ন করেন, পারুই কাণ্ডে এখনো পর্যন্ত কতজনকে গ্রেফতার করেছে সিট? কেন ডিজির বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হবে না? কেন পারুই কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দেবে না হাইকোর্ট? ইতিমধ্যেই পারুই কাণ্ডের তদন্তে রাজ্য পুলিশের ডিজির নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল গঠন করে দিয়েছে আদালত। সেই প্রসঙ্গে এদিন বিচারপতি মন্তব্য করেন, সিটের প্রাথমিক তদন্ত রিপোর্ট দেখে মনে হয়েছিল সাক্ষীরা ভীত, এখন মনে হচ্ছে ডিজিও ভয় পাচ্ছেন। ডিজির ওপর কি কোনো চাপ রয়েছে? শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন সিটের ডিএসপি। তিনি বিচারপতিকে জানান তদন্ত চলছে, তবে এখনো কাউকে গ্রেফতার করা যায়নি। এরপরই সিটের তদন্তে অসন্তুষ্ট বিচারপতি বলেন, এখন ডিজি বলছেন নির্বাচনের আগে রাজ্যে জঙ্গি কার্যকলাপ বাড়ছে। 14 ফেব্রুয়ারি সিট গঠনের সময় কি এই পরিস্থিতি ছিল না? তদন্ত থেকে হাত ধুয়ে ফেলতে চাইছে সিট। মহামান্য বিচারপতি দীপঙ্কর দত্ত বললেন যে সিটের যে তদন্ত তার উপর তীব্র অসন্তোষ প্রকাশ করলেন, এবং তিনি বললেন কেন সিবিআই হবে না। ডিজিকে যে ভিডিও ফুটেজ দেখবার জন্য যে অর্ডার হয়েছিল 14 ফেব্রুয়ারি, তিনি তা দেখেননি। ডিজি সহ যে ডিএসপি, ইন্সপেক্টর, এরা তদন্তের কোনো গতিপ্রগতি দেখাতে পারেননি। এক্ষেত্রে ব্যঙ্গচিত্রকাণ্ডের প্রসঙ্গ টেনে আনেন বিচারপতি দীপঙ্কর দত্ত। তিনি বলেন, এফআইআর ছাড়াই শতপ্রণোদিত হয়ে অম্বিকেশ মহাপাত্রকে গ্রেফতার করে পুলিশ, কিন্তু পারুই কাণ্ডে এফআইআর হওয়া সত্ত্বেও সবাইকে গ্রেফতার করা যাচ্ছে না। এখন নতুন করে কোনো নির্দেশ দিলে মনে হবে অনিচ্ছুক ঘোড়াকে লাগাম পরানো হচ্ছে। পারুই কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এখনো পর্যন্ত সিটের হাতে সেভাবে তো আমি কিছু দেখছি না, যে এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হলো না যারা প্রথম আসামি আছে। তারপর সেভাবে প্রথম দিকে যেভাবে তারা তদন্ত করছিল এখন সেভাবে করছে বলে আমার মনে হচ্ছে না। আমি অবশ্যই বিচারপতির এই নির্দেশে আমি খুশি, এবং হাইকোর্টের প্রতি আমাদের আস্থা রয়েছে। সোমবারের মধ্যে সিটকে চূড়ান্ত সময়সীমা দিয়েছে আদালত, জানাতে হবে কোনো গুরুত্বপূর্ণ অগ্রগতি হলো কিনা। সৌভিক মজুমদার, এবিপি আনন্দ, কলকাতা। শীর্ষেন্দুবাবুর কাছে যাব। শীর্ষেন্দুবাবু, 14 ফেব্রুয়ারি এখানেই এই প্রতিপক্ষ অনুষ্ঠানে সেদিন সাগর ঘোষের পুত্র হৃদয় ঘোষ উপস্থিত ছিলেন, সিবিআই তদন্তে স্পষ্ট দাবি করেছিলেন, সেদিনই সিট গঠিত হয়েছিল। তো আজকে এই পরিস্থিতিতে এসে আপনাদের এবং যারা মামলা করেছেন হৃদয় ঘোষ ও তার পরিবার, কি মনে হচ্ছে সিবিআই তদন্তের ক্ষেত্রে এই আজকে দিনে দাঁড়িয়ে কতটা আশাবাদী আপনারা?
আজকে মহামান্য বিচারপতি দীপঙ্কর দত্ত বলেইছেন যে কেন সিবিআই দেয়া হবে না। 14ই ফেব্রুয়ারি যে সিট গঠন করা হয়েছিল 4 সদস্যের ডিজির নেতৃত্বে, সেই কোনো তদন্তের কোনো অগ্রগতি হয়নি। তা এখানে বোঝা যাচ্ছে যে অপরাধ যত বড়ই হোক না কেন, অপরাধী যদি শাসক দলের ঘনিষ্ঠ হয়, কেষ্টবিষ্টু হলে তো কথাই নেই। তো সেই হিসেবে পুলিশের নিষ্ক্রিয়তা একটা বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে। পুলিশ কোনো কিছু করেনি, একটা মৃত্যুকালীন জবানবন্দি নেননি। 21শে জুলাই যেদিন গুলি করা হয়েছে সাগর ঘোষকে, 22শে জুলাই বীরভূম জেলায় পঞ্চায়েত ইলেকশন ছিল। 21শে জুলাই যে গুলি মারা হলো, 22শে জুলাই 21শে জুলাইয়ের ভোরবেলায় সেটা রিসিভ করে নেওয়া হলো। সাদা পাতায় সাগর ঘোষের স্ত্রীর, সরস্বতী ঘোষের একটা টিপ ছাপ নিয়ে পুলিশ চলে গেল। আপনি বলছেন, আপনি সরাসরি আমি পয়েন্টে আসি, যে এই জন্য পুলিশ সক্রিয় ভূমিকা পালন করলো না যে অনুব্রত মণ্ডল তিনি হচ্ছেন বীরভূমের জেলা সভাপতি, এবং এটা হচ্ছে প্রথম আপনাদের অভিযোগপত্রের প্রথম নাম তৃণমূলের জেলা সভাপতি, এবং তারপরে হচ্ছে বিকাশ রায়চৌধুরী যিনি তৃণমূলের জেলা পরিষদের সভাধিপতি। এই জন্যই পুলিশ সক্রিয় হয়নি, এটাই তো আপনাদের অভিযোগ? আমাদের এটাই অভিযোগ। আমাদের 41 জনের যে দ্বিতীয় অভিযোগপত্রটি ছিল, এবং এই অভিযোগপত্রটি আমরা এসপি থেকে ডিএম অবধি প্রত্যেককে দেওয়া হয়েছিল। সেটি শিবানী ঘোষ করেছিলেন, সাগর ঘোষের ছেলে যে হৃদয় ঘোষ তার স্ত্রী। সেখানে প্রথম নামই ছিল অনুব্রত মণ্ডলের, দ্বিতীয় নাম ছিল বিকাশ রায়চৌধুরী, 3 নম্বরকে শেখ মুস্তাফা, তাকে ধরা হয়েছে। এরম 2-3 জনকে মাত্র ধরা হয়েছে। তারপরে 14 তারিখ যে সিট গঠনের অর্ডারে যে বলা হলো যে প্রত্যেককে অন্তত ভিডিও ফুটেজ, জিজ্ঞাসাবাদ প্রত্যেকজনকে করতে হবে, কিন্তু কাউকে করলেন না, কাউকে করলেন না। আজ অবধি অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়নি, এটা আপনাদের বক্তব্য ছিল। গ্রেফতার তো দূরের স্থান, আজকেও আপনারা এই তথ্যের পাশে দাঁড়াচ্ছেন যে এখনো পর্যন্ত ডাকা হয়নি। ফাইন, আমি অরুণাবদার কাছে আসবো। অরুণাবদা, আমার মনে আছে 14ই ফেব্রুয়ারি যেদিন এই স্পেশাল ইনভেস্টিগেটিং টিম সিট গঠন করা হলো, সেদিন একেবারে পরিষ্কারভাবে প্রথম বাক্য ছিল এই হচ্ছে আমার হাতে অর্ডার আছে, মানে যে জন্য ডিজির ভূমিকা অবশ্যই আজকে এত গুরুত্ব দিয়েছেন মাননীয় বিচারপতি। প্রথম অংশেই তিনি বলছেন যে নো মিনিংফুল প্রোগ্রেস ইন দ্য ইনভেস্টিগেশন অফ দ্য মার্ডার অফ সাগর ঘোষ, প্রথমেই বলছেন। তারপরে তিনি বলছেন আই ডিজায়ার দ্যাট মিসেস দময়ন্তী সেন, ডিআইজি সিআইডি ওয়েস্ট বেঙ্গল মে লিড দ্য স্পেশাল ইনভেস্টিগেটিং টিম। রাজি হলেন না, আমরা পরবর্তী জিনিস জানি। তারপরে বলছেন ডিরেক্টর জেনারেল অফ পুলিশ ওয়েস্ট বেঙ্গল টু শোল্ডার দ্য রেসপন্সিবিলিটি অফ ফর্মিং দ্য সিট দ্যাট শ্যাল ফাংশন আন্ডার দ্য কোর্টস সুপারভিশন টু টেক দ্য ইনভেস্টিগেশন। তারপরে একবারে স্পষ্ট করে দিচ্ছেন ডিজির ভূমিকা, দ্য ডিরেক্টর জেনারেল শ্যাল বি ফ্রি টু চুজ দ্য মেম্বার্স অফ দ্য সিট ইন টার্মস অফ দিস অর্ডার অ্যান্ড শ্যাল বি রেসপন্সিবল ফর দ্য চয়েসেস হি মেড। তারপরে তিনি বলছেন দ্য মেম্বার্স অফ দ্য সিট অ্যান্ড দ্য ডিরেক্টর জেনারেল শ্যাল বি অ্যাকাউন্টেবল টু দ্য কোর্ট ফর দেয়ার ডিসিশনস। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেখানে বলছে, আশা প্রকাশ করেছিলেন ওই 14ই ফেব্রুয়ারি মাননীয় বিচারপতি, যে আই এম শিওর দ্যাট দ্য ডিরেক্টর জেনারেল শ্যাল নট লিভ এনি স্টোন আনটার্ন টু রেস্টোর দ্য লস্ট গ্লোরি অফ দ্য পুলিশ ফোর্স অফ দ্য স্টেট। আমি এইখানে আসি, ঠিক পাশাপাশি ডিজি যেখানে লিখছেন আজকেই সেইটা কোর্টে তিনি দিয়েছেন, সামনেই লোকসভা নির্বাচন, তাই পারুই কাণ্ডে তদন্তভার থেকে অব্যাহতি চাইছি, ব্যস্ততার জন্য সিটের তদন্ত রিপোর্ট ও ভিডিও ফুটেজ দেখতে পারিনি। এর পাশে কতটা মনে হচ্ছে যে আশা তিনি প্রকাশ করেছিলেন টু রেস্টোর দ্য লস্ট গ্লোরি অফ দ্য পুলিশ ফোর্স অফ দ্য স্টেট, সেটা কি ধাক্কা লাগলো? পুলিশ ফোর্সের গ্লোরি বাঁচাতে গিয়ে যদি ওনার চাকরি চলে যায় তা কি হবে? আপনি বাঁচলে বাপের নাম, পুলিশের আইডিয়াটা হয়ে গেছে। তাই এই জয়রামনের কেস হবে, জয়রামন সত্যি সত্যি ধরেছে, আলটিমেটলি গভর্নমেন্ট স্বীকারও করেছে, ওই যে মালদার যে ডিএম তাকে অ্যারেস্ট করাটা মোটামুটি জাস্টিফাইড। কি হলো, তাকে বললো আপনি চলে যান, ওই কি বলে ওই কম্পালসারি এখানে থাকুন, ওয়েটিংয়ে থাকুন। তো যে পুলিশ অফিসার এখন ধরো এই নজরুলকে প্রথম যখন গভর্নমেন্টে এলেন আমাদের মুখ্যমন্ত্রী, তিনি বললেন যে ওই স্পেশাল একটা ওই অফিসার আর কি ওএসডি করে পাঠালেন, কাকে ধরতে, যে সাউদার্নের দীপক সান্যাল বলে একজন ভদ্রলোক আছে অফিসার, তার কি কি করেছে কাজ কারবার, ধরো ওকে। ইলেকশনের ঠিক আগে বলে না ওর ধরতে হবে না, বলে ওএসডি দীপক সান্যাল চলে এলো কাছে, নজরুল চলে গেল যাও হোমগার্ডদের জুতো টুতো কি সাপ্লাই হয়, জুতো লেস ওইখানে চলে যাও।
তো এইটা সবাই চাকরির ক্ষেত্রে কে এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যে এই যদি ছবি হয়, আপনার কথা যদি সত্যি হয়, তাহলে এখন নির্বাচন কমিশনের আন্ডারে সমস্ত প্রশাসন, সেখানে এই যেমন শোনা যাচ্ছে, ডিএম অবশ্য পরিষ্কার অস্বীকার করেছেন যে একদম পরিষ্কার হাবড়ার ঘটনার পর ডিএম বলেছেন যে আবার নির্বাচন হয়ে গেলে তো এই প্রশাসনের সঙ্গেই কাজ করতে হবে, তো সেখানে অশান্তি বাড়িয়ে লাভ কি, তিনি অস্বীকার করেছেন, কিন্তু শোনা যাচ্ছে। আমি তোমায় বলি সিম্পল, সৌগত রায় আরেকটি চ্যানেলে, আমি সেদিন ছিলাম, দুজন বড় সাংবাদিক ছিল, অনাদি বলে সিপিএম এর সাউ, তার সঙ্গে কথা হচ্ছে, অনাদি বলল এবার কিন্তু আমরা বেটার রেজাল্ট করব, পঞ্চায়েতে ভোট হয়নি, এবার বাইরের পুলিশ আসছে। সৌগত রায় প্রথম বললেন, আমি দূর থেকে, আমি আর আরেকজন সাংবাদিক নাম বলছেন, সে থামাবার চেষ্টা করছি, সৌগত কি বলছেন বললেন, শুনুন, দুদিন আগে ওদের বাড়ি গিয়ে বলবো যে বসবি, চুপচাপ থাকবি, এই ল্যাঙ্গুয়েজ আমি বলছি, চুপচাপ থাকবি, এটা ইয়ার। দুই, আচ্ছা বলুন তো, ও তো বিপ্লব করবে, দুদিন বাদে তো আবার এই অ্যাডমিনিস্ট্রেশনে আসবে, তখন থাকবে কোথায়? পাড়ায় তো থাকতে হবে। তো দিস ইজ দি আইডিয়া, পুলিশেরও তাই, যে ভাই ইলেকশন কমিশনের আন্ডারে আমি 1 মাস থাকবো, তারপর কি হবে? তারপর তো এই অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারেই থাকতে হবে। সুতরাং তার থেকে ভাই কি পরাজিত না পরাজিত হয়ে থাকাই ভালো, পরাজিত হয়ে ভাই কমিশনের সেকেন্ড। আপনি সৌগত রায়ের কথা বলছেন, এই সৌগত রায় তো এই ধরনের কথাই বলেছিলেন কর্মী সভায়, যে পাড়ায় পাড়ায় তো আমি কর্মী সভায় আমি জানি না, কিন্তু ক্যামেরায় আছে, অন ক্যামেরা, সেটা ওর পার্টি মিটিং এ বলেছে, সেটা পার্টি মিটিং এ না, আমি বলছি যে কেন্দ্রীয় বাহিনী তো আর নির্বাচনের পর থাকবে না পাড়ায় পাড়ায়, এটাই বলেছিলেন। তো স্বাভাবিক, পুলিশও তো জানে যে নির্বাচন কমিশন তো ইলেকশনের পর থাকবে না, তো আমার পজিশনটা কি হবে? আমি বলে যা জুতো সেলাইয়ের জায়গায় যা, তুমি জানো জুতোর সাপ্লাই, জুতোর লেখার জন্য একটা আছে, ডিজি টাইপের পোস্ট আছে, হোমগার্ডের প্যান্ট জামা ঠিক করার জন্য, সেগুলো আছে, সেখানে ভিড়িয়ে দেবে, তোমরা থেকে যাও, এতজন আছে। আমি তোমার তাহলে এই পরিস্থিতিতে নিরপেক্ষ এবং মানে দলমত নিরপেক্ষ প্রশাসনের আশা, পুলিশ কর্তাদের আশা, অ্যাডমিনিস্ট্রেশনের আশা দুরস্ত, কোনো সম্ভাবনা নেই। কারণ বলছি, তুমি সিপিএম আমলে একটা লেভেল অবধি করা হয়েছিল, যে পলিটিক্যালাইজেশন বা পলিটিসাইজেশন অফ দি পুলিশ ফোর্স। থানায় গেলে আমি বিরোধী রাজনীতি করি বলেছি জানি, প্রথমবার আমি হেরে গেলাম, পুলিশটাকে হাত করতে পারিনি, মানে পুলিশটাকে অ্যাক্টিভ, দুটোর পর বুথ দখল হয়ে গেছে, সুভাষ চক্রবর্তী মেরে শুইয়ে দিল আমায়। দ্বিতীয়টা, আমার প্রথম কাজ হলো, যখন আমি বললাম যে এটা আমার নাম ঘোষণা হলো, আমি জনগণের থেকে যাবার আগে আমি দেখলাম কার মামলা করেছি কোন পুলিশ অফিসারের, তাদের কাছে পৌঁছলাম এবং দেখলাম 2-3 জন আছে, তারা আমায় অ্যাসিওর করলেন যে আপনি 3টে অবধি আমরা আটকে দেবো, ওই 1 ঘন্টা লাস্টে আপনার কি করবেন জানি না। সুতরাং পুলিশ অফিসাররা অপোজিশনে থাকলে বোঝা যায় যে পুলিশের কাছে নিয়ে কাজ যাওয়া কি মুশকিল। সরকার ছাড়া পুলিশ কোনো কথাই শুনবে না, সেটা যতই আমাদের যে প্রেজেন্ট পুলিশ কমিশনার আছেন খুব ভদ্রলোক, কিন্তু কিছু করার নেই। আমি বলছি তোমায়, এই যে রাজীব কুমারের নামে অভিযোগ হয়েছে বিধাননগর, দেখেছো তো বোধহয় সিপিএম না কারা করেছে, রাজীব কুমারকে ব্ল্যাকমেল করে একজন ওসি বলে, শুনুন আমি মশাই চিফ মিনিস্টারের পাড়ার লোক, উনি আমার মাসি হন, মাসির ভয়ে রাজীব কুমার চুপ, ওই কথা ভেরিফাই করার ব্যাপার নেই। সেও দেখছে ভাই আমার কেরিয়ার হলো প্রথম, এবং কটা লোক আছে কেরিয়ারের ঊর্ধ্বে উঠতে পারে, কেরিয়ার ভাই মাসির ভয়ে ভালো থাকা ভালো। আমি তথাগত রায়ের কাছে যাব। তথাগতদা, আপনি এই নির্বাচনের প্রার্থী, আমি যেখান থেকে শুরু করেছিলাম যে এই নির্বাচন নামক রাজনৈতিক প্রতিযোগিতাকে আমাদের ভারতীয় সংসদীয় কাঠামোতে একেবারে রাষ্ট্রীয় তদারককারী প্রতিষ্ঠান হচ্ছে নির্বাচন কমিশন, সেই কমিশন কতটা নিরপেক্ষ এবং তার সঙ্গে কেন্দ্রীয় বাহিনী ইত্যাদি কতটা পরিবেশ তৈরি হবে একটা সুষ্ঠু অবাধ শান্তিপূর্ণ নির্বাচনের। আপনি নিজে প্রার্থী, আপনার কি মনে হয় যে আজকে পারুইয়ের ঘটনা বলুন বা অরুণবদা যেদিকে ইঙ্গিত করছেন যে নির্বাচনের সময় যা হতে পারে, যা হতে আগে হয়েছিল বা এখন হতে পারে, তাতে সুষ্ঠু অবাধ নির্বাচন এ রাজ্যে অন্তত লোকসভা 2014-তে সম্ভব? কথা হচ্ছে কি, যে নির্বাচন কমিশন তো অবশ্যই নিরপেক্ষ, কিন্তু নির্বাচন কমিশনের তো নিজের হাত পা নেই, তারা রাজ্য সরকারের অফিসারদের এবং রাজ্য সরকারের পুলিশের উপর নির্ভর করে। এখন রাজ্য সরকারের অফিসার এবং পুলিশদের মেরুদণ্ডটা এতটা বেঁকে গেছে, এরা 1977 সাল থেকে একটা দলের, ক্ষমতাসীন দলের তাবেদারি করতে করতে এমন একটা অবস্থায় এসছে
যে এরা অরুণাভ যেরকম বলছিল এরা সরকার ছাড়া আর কারুর কথাই শুনবে না। এবং পরিবর্তন যে হলো, এই পরিবর্তন বলে যে 2011 সালের আগে চিৎকার করা হয়েছিল, পরিবর্তন এক ফোঁটা হয়নি। সিপিএম যে গৌরবান্বিত ট্র্যাডিশন তৈরি করে গেছিল, সেই গৌরবান্বিত ট্র্যাডিশন সিপিএম এর মেধাবী ছাত্রী মমতা ব্যানার্জি আজ পর্যন্ত ক্যারি করে নিয়ে যাচ্ছে। যেভাবে সিপিএম সাঁইবাড়ি করেছিল, আনন্দমার্গী হত্যা করেছিল, ছোট আঙারিয়া করেছিল, কঙ্কালকাণ্ড করেছিল, এবং পুলিশকে ব্যবহার করে যেভাবে এগুলো লুকিয়েছিল বা লুকোবার চেষ্টা করেছিল, মমতা ঠিক তাই করছেন। এবং পুলিশ সেই মানে বাঁশির তালে তালে সাপের মতন নাচছে পুলিশ, এবং উইথ ভেঞ্জেন্স নাচছে। এবং শুধু তাই নয়, এই জিনিসটা পুলিশ সবসময় মাথায় রাখছে যে এর পরে তো নির্বাচন কমিশন চলে গেলে আমাদের এই মহিলার নিচেই কাজ করতে হবে, তখন তো একেবারে সকলকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠিয়ে দেবে। অতএব কি কাজ, আমি যেরকম করছি মোলায়েমভাবে তাবেদারি করে যাই। কিন্তু একবার আপনাকে থামাবো, তার কারণ খুব প্রাসঙ্গিক হবে এই সময় যে নির্বাচন যেহেতু ঘোষণা হয়ে গেছে, নির্বাচন কমিশনের আন্ডারে সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন, জুৎসি সফর এবং তার যে কড়া মনোভাব, তার কি সত্যি সত্যি কোনো প্রভাব পড়ল নির্বাচন কমিশনে? আমরা যা দেখতে পেয়েছি, যা অনুভব করেছি, কতটা নাড়া পড়েছে জুৎসির সফরের পর, ছবিটা একটু কি পাল্টেছে দেখানোর চেষ্টা করবো আপনাদের। টিএন সেশন কিংবা কেজে রাওয়ের মতো সাধারণ মানুষের কাছে এখনও অতটা পরিচিত নন তিনি। এর আগেও একাধিকবার রাজ্যে এসেছেন, নিঃশব্দে নিজের কাজ সেরে চলে গিয়েছেন। কিন্তু এবার তার একটা পদক্ষেপই পশ্চিমবঙ্গে নির্বাচনী আবহে আলোড়ন তুলে দিয়েছে। দুদিন আগে পর্যন্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের বিরুদ্ধে কাজে শৈথিল্যের যে জোরালো অভিযোগ উঠেছিল, তা জুৎসি রাজ্য সফরের পর এক লহমায় পাল্টে গিয়েছে। বলা যেতে পারে তিনি পাল্টে দিয়েছেন। তিনি বিনোদ জুৎসি, উপনির্বাচন কমিশনার। তার কড়া অবস্থানের পর হঠাৎই সক্রিয় হয়ে উঠেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিস। পতাকা ফেস্টুন খোলা থেকে শুরু করে শাসক দলের ডাকসাইটে নেতার বিরুদ্ধে এফআইআর, যা দেখে বিরোধীদের অনেকেই বলছেন এ তো দেখছি কমিশনের 2 অধ্যায়। জুৎসির সফর পূর্ববর্তী এবং জুৎসির সফর পরবর্তী। লোকসভা নির্বাচন যখন দোরগোড়ায়, তখন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সুনীল গুপ্তর বিরুদ্ধে বিরোধীদের ভুরি ভুরি অভিযোগ। সিইওর দফতরের কাজ নাকি জেলা শাসক ও দিল্লির জাতীয় নির্বাচন কমিশনের মধ্যে চিঠি আদান প্রদানের মধ্যেই সীমাবদ্ধ থেকে গিয়েছে। শাসক দলের বিরুদ্ধে হাজারো অভিযোগ জানিয়েও কোনো লাভ হচ্ছে না। এই পরিস্থিতিতে 25শে মার্চ উপনির্বাচন কমিশনার বিনোদ জুৎসি কলকাতায় আসেন। তার সামনে নিজেদের অভিযোগের ঝুলি উজাড় করে দেন বিরোধীরা। তখন সেখানে ছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক সুনীল গুপ্ত। সূত্রের খবর, এরপর বিনোদ জুৎসি সুনীল গুপ্তকে সতর্ক করে দেন। এমনকি জেলা শাসকের সঙ্গে বৈঠকেও বিনোদ জুৎসি সাফ জানিয়ে দেন, তারা তাদের ভূমিকা যথাযথভাবে পালন না করলে যদি কমিশনের নিরপেক্ষতা নিয়ে বিন্দুমাত্র প্রশ্ন ওঠে, তাহলে তা বরদাস্ত করা হবে না। নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগগুলির দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেন তিনি। কমিশন সূত্রে খবর, বিনোদ জুৎসি জেলা শাসক এবং পুলিশ সুপারদের এও সাফ জানিয়ে দেন, দিল্লি এ রাজ্যে নির্বাচন প্রক্রিয়ার উপর কড়া নজর রাখছে। জুৎসির এই কড়া বার্তার পরই সক্রিয় হয় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিস। 7ই মার্চ মঙ্গলকোটে অনুব্রত মণ্ডলের মন্তব্যের প্রেক্ষিতে এফআইআর করা হয় 25শে মার্চ। সিপিএমের 62টি অভিযোগের জবাব দেওয়া হয় 31শে মার্চ। কিন্তু কেন এমন পরিস্থিতি তৈরি হলো? রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং তার দপ্তরের বিরুদ্ধে বিরোধীদের এত অভিযোগ কেন? সত্যিই কি তারা নিজেদের দায়িত্ব পালন করছেন না? সিইও নিজে কিন্তু বিরোধীদের দাবি স্বীকার করছেন না। যদিও রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসের কাজ শুধুই কি বিরোধীদের চিঠি দিল্লিতে পাঠানো এবং জেলা শাসকদের নির্দেশ দেওয়া? বিশেষজ্ঞরা বলছেন, কমিশনের নির্দেশ ঠিকঠাক মানা হচ্ছে কিনা তা দেখার কাজ রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকেরই। এক্ষেত্রে তার পদে পদে জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার কোনো প্রয়োজন নেই। কোনো ব্যতিক্রমী ঘটনা ঘটলে তবে তিনি দিল্লির দিশা নির্দেশের জন্য অপেক্ষা করতে পারেন। কিন্তু তার পরিবর্তে যদি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সবেতেই দিল্লির মুখাপেক্ষি হয়ে থাকেন, তাহলে তো অভিযোগ জমা হবে, কোনো নিষ্পত্তি হবে না। সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলি নির্বাচন কমিশনের উপর আস্থা কমবে, বই বাড়বে না, এমনটাই মত বিশেষজ্ঞদের। আর তাই এই পরিস্থিতিতে বিনোদ জুৎসির হস্তক্ষেপ ছবিটা অনেকটাই বদলে দিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। জুৎসির সফরের পরই অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে শনিবারই মুখ্য নির্বাচন কমিশনার সহ কমিশনের ফুল বেঞ্চও আসতে চলেছে রাজ্যে। এবিপি আনন্দ। তথাগতদা, কি মনে হচ্ছে যে জুৎসির পর জুৎসই একটা অবাধ শান্তিপূর্ণ পরিস্থিতি পাওয়া যেতে পারে? অবাধ শান্তিপূর্ণ পরিস্থিতি এই আগামী রোববার ফুল বেঞ্চ আসছে এই রাজ্যে। ফুল বেঞ্চ আসছে, তাতে খানিকটা তফাৎ হবেই।
এই যে জুৎসি এলেন বা নির্বাচন কমিশনের কাছে, নির্বাচন কমিশনের হেফাজতে পুরো পুলিশ ফোর্সটা চলে এলো, তারপরে কতগুলো ঘটনা ঘটলো, যেমন অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এফআইআর হলো। একটা গণতান্ত্রিক অবস্থায় যেখানে পুলিশ রাজনৈতিকভাবে নিরপেক্ষ, সেখানে এই এফআইআরটা খুনের পরেই হওয়া উচিত ছিল। ডাইং ডিক্লারেশন মানে মৃত্যুকালীন জবানবন্দির সঙ্গে সঙ্গে নেওয়া উচিত ছিল। এইগুলো যে নেওয়া হয়নি এবং এগুলো নির্বাচন কমিশনের কথায় যে নেওয়া হলো বা তাদের চাপে যে নেওয়া হলো, তার থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে বিচারপতি দীপঙ্কর দত্তের বক্তব্যের সত্যতা কতটা, যে উনি বলেছেন লস্ট গ্লোরি অফ দ্য পুলিশ ফোর্স, পুলিশের বিশ্বাসযোগ্যতা, পুলিশের নিরপেক্ষতা সম্পূর্ণ ধুলাই মিটিয়ে গেছে। তথাৎ আপনি নিশ্চয়ই মৃত্যুকালীন জবানবন্দি বলতে সাগর ঘোষের কথা বলছেন, সেখানেও কিন্তু একটা পরস্পর বিরোধী মত আছে। হৃদয় ঘোষ বা তার আইনজীবী প্রথম দিন থেকে বলছেন দুবার নেওয়া হয়েছে হাসপাতালে, পুলিশ গিয়ে নিয়েছে, অথচ পুলিশ রেকর্ড বলছে, পুলিশ বলছে একবারও মৃত্যুকালীন জবানবন্দি নেওয়া হয়নি। হ্যাঁ, এরকম হতে পারে। তার কারণ হচ্ছে যে পুলিশের এই ব্যবহার আমি অনেকদিন আগেও দেখেছি। 2003 সালে বর্ধমানের ভাতাড় থানার পালাড় গ্রামে নরনারায়ণ নস্কর বলে একজন ভারতীয় জনতা পার্টির কর্মীকে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছিল। সে সময় রমেশ বর্ধমানের এসপি ছিলেন, তার কাছে আমি গিয়ে দেখা করেছিলাম এবং বলেছিলাম যে এই ব্যাপারের যথাযথ ইনভেস্টিগেশন দরকার। উনি বলেছিলেন না সেসব হচ্ছে, কিন্তু এটা বোঝা যাচ্ছে যে এটা সুইসাইড। একটা লোককে জ্যান্ত পুড়িয়ে মারার ঘটনা কি করে সুইসাইড হতে পারে আমাদের মাথায় আসেনি। কিন্তু তারপরে আমি বললাম যে আপনি সুরত হাল রিপোর্টটা দেখাতে পারেন, ইনকোয়েস্ট রিপোর্টটা। উনি কিছুতেই দেখালেন না। তখন আরটিআই হয়নি, তা নাহলে আরটিআই করে আমরা আপনার নিজের কেসটা বলুন না। আমার নিজের কেস কি বলবো, নিজের কেস আর বলে লাভ নেই। সে গেছে খুনের প্রতিবাদ করতে, অ্যারেস্ট হয়ে গেল তথাগত। খুনের প্রতিবাদও না, আমরা গিয়েছিলাম যে সমস্ত গ্রামবাসীকে গ্রাম ছাড়া করে দেওয়া হয়েছিল এবং সিপিএম তাদের গ্রামে ঢোকাতে পারেনি, তারা বিজেপির কাছে এসেছিল, আমরা তাদের গ্রামে পুনর্বাসন দিতে গিয়েছিলাম, আমায় দিয়ে দেওয়া হলো খুনের কেস। যে সময় আমরা গিয়েছিলাম সেই সময় ওখানে থানার আইসি এবং সার্কেল অফিসার দুজনে দাঁড়িয়েছিলেন, কিন্তু তা সত্ত্বেও তারপরে আমার বিরুদ্ধে খুনের চেষ্টার কেস দিয়ে দেওয়া হলো। ভাগ্যক্রমে বিচারক যার সেশনস জাজ যার হাতে ব্যাপারটা ছিল তিনি আমাকে ডিসচার্জ করে দিয়েছেন। কিন্তু চেষ্টাটা যে হয়েছিল এর থেকে বোঝা যাচ্ছে ঘটনা, এটা তো ঘটনা, এর থেকে বোঝা যাচ্ছে ব্যাপারটা কোথায় পৌঁছেছে আর কি। এখন এই যে মানে ওই 77 সাল থেকে যে ক্রমাগত বহমান ট্র্যাডিশন, এর থেকে আজকে রাতারাতি নির্বাচন কমিশন মুক্তি দিতে পারবেন আমি মনে করি না। কিন্তু একটা খুব বড় রকম তফাৎ করতে পারবেন যদি কিছু পুলিশ অফিসার বা কিছু আইএএস অফিসার তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়, যে তারা নিরপেক্ষতা দেখাচ্ছেন না, তারা কোনো একটা দলের সপক্ষে আচরণ করছেন। এখন তাদের মাথায় কি আছে, সুনীল গুপ্তা সাহেবের এইটাই লাস্ট বছর সিইও হিসেবে, তারপরে উনি পশ্চিমবঙ্গ ক্যাডারে ফিরে যাবেন, সেই চিন্তাটা ওর মাথায় আছে। এবং এরা সবাই ভাবছেন যে আজকে তো নির্বাচন কমিশন আছে, কালকে তো নির্বাচন কমিশন চলে যাবে, আবার সেই দিদির রোষে পড়তে হবে, কম্পালসারি ওয়েটিং এ যেতে হবে জয়রামনের মতন। কিন্তু নির্বাচন কমিশন যদি দেখিয়ে দেন যে আমাদের দে অলসো হ্যাভ টিথ, মানে নির্বাচন কমিশনেরও দাঁত আছে, এবং কালকে পশ্চিমবঙ্গ সরকার তাদের কম্পালসারি ওয়েটিংয়ে পাঠাতে হবে, এই ভয়ে যদি অন্যায় কাজ করা হয় তাহলে কালকে তো দূরস্থান আজকে নির্বাচন কমিশন কাঁচা খেয়ে ফেলতে পারে। এই জিনিসটা যদি এদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়, যাকে ফিয়ার অফ গড বলে, এই সমস্ত অফিসারদের মাথায় যদি ঢুকিয়ে দেওয়া হয় তাহলেই খানিকটা সুফল হতে পারে। তা না হলে শুধু ঘোষণা করে কোনো লাভ হবে না, বা শুধু ধমক দিয়ে কোনো লাভ হবে না বলে আমি মনে করি। আমি এই প্রসঙ্গে আসবো, কিন্তু তার আগে আপনাদের দেখাবো যে হাবড়ায় কি ঘটনা আমি দেখলাম, যে বিডিওর যে নিগ্রহের ঘটনা আরও একবার আপনাদের সামনে রাখবো। আজকে জ্যোতিপ্রিয় মল্লিক তিনি বলেছেন এবং খুব জোরের সঙ্গে বলেছেন যে এই বিডিও সিপিএম বা ফরওয়ার্ড ব্লক প্রভাবিত। কি ঘটনা, বিতর্ক কি, দেখাবো। বছরের পর বছর ধরে ভারতে নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করে চলেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন।
ভারতের মতো এই বিশাল দেশে এত বছর ধরে যেভাবে কমিশন ভোট পরিচালনা করে চলেছে তা দেখে অনেক দেশই বিস্মিত। কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে কোটি কোটি ভারতীয় তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে তা জানতে দিল্লিতে কমিশন কর্তাদের সঙ্গে বিভিন্ন সময়ে বৈঠক করেছেন আমেরিকা, রাশিয়া, অস্ট্রেলিয়া থেকে শুরু করে শ্রীলঙ্কা, বাংলাদেশ, থাইল্যান্ড, নাইজেরিয়ার মতো দেশের কমিশনের প্রতিনিধিরা। এমনকি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোও একসময় বলেছিলেন, ভারতের সঙ্গে পাকিস্তানের সবথেকে বড় ফারাক হলো ভারতে শক্তিশালী নির্বাচন কমিশন রয়েছে, যা স্বাধীনতার এত বছর পরেও গড়ে তুলতে পারেনি পাকিস্তান। কিন্তু সম্প্রতি এহেন নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন তুলেছে রাজ্যের শাসক দল তৃণমূল। শুধু প্রশ্ন তোলাই নয়, তৃণমূলের বিধায়ক কর্মীদের হাতে কমিশনের প্রতিনিধিদের আক্রান্ত হওয়ার অভিযোগও উঠেছে। দুটি ঘটনাকে ঘিরে ঝড় উঠেছে রাজ্য রাজনীতিতে। কয়েকদিন আগে উত্তর 24 পরগনার হাবড়ায় সরকারি সম্পত্তিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো তৃণমূলের পোস্টার ও ব্যানার খোলায় একদল তৃণমূল সমর্থকের হাতে স্থানীয় বিডিও দীনবন্ধু গায়েনকে হেনস্থা হতে হয় বলে অভিযোগ ওঠে। অশোকনগরের তৃণমূল বিধায়ক ধীমান রায়ের নেতৃত্বেই বিডিও অফিসে চড়াও হন তৃণমূলের লোকজন। প্রথমে বিডিও এই অভিযোগ করলেও পরে তার অভিযোগপত্র থেকে বাদ যায় ধীমান রায়ের নাম। অভিযোগ লঘু করে বিডিও তার দ্বিতীয় অভিযোগপত্রে জানান তার সঙ্গে তৃণমূল বিধায়কের তীব্র বাকবিতণ্ডা হয়েছিল। এই অভিযোগকে ভিত্তি করেই পুলিশ এফআইআর করে। 15 জন তৃণমূল কর্মী সমর্থক গ্রেফতারও হন, কিন্তু সরকারি আইনজীবী জামিনের বিরোধিতা না করায় তারা ছাড়া পেয়ে যান। যথারীতি প্রশ্ন উঠেছে, শাসক দলের কর্মীরা অভিযুক্ত বলেই কি এই আচরণ? শাসক দলের বিধায়কের বিরুদ্ধে সরাসরি হেনস্থার অভিযোগ ওঠাতেই কি বিডিওকে চাপ দিয়ে অভিযোগপত্রের বয়ান বদল করানো হয়েছে? হাবড়ার পর হাওড়া। নির্বাচন দপ্তরের নির্দেশে সরকারি সম্পত্তিতে লাগানো তৃণমূলের পতাকা ও ফেস্টুন খুলতে গিয়ে মঙ্গলবার হাওড়ার বিবেকানন্দ রোড এলাকায় আক্রান্ত হন সৌমেন আচার্য নামে জেলা নির্বাচন দপ্তরের এক কর্মী। এক্ষেত্রেও অভিযোগের তীর তৃণমূলের দিকে। এই দুটি ঘটনার জেরে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্নের স্বার্থে কাজ করতে গিয়ে এভাবে যদি শাসক দলের নেতাকর্মীদের হাতে কমিশনের প্রতিনিধিদের বারবার আক্রান্ত হওয়ার অভিযোগ ওঠে, তাহলে কমিশনের প্রতিনিধিরা নিরপেক্ষভাবে কাজ করার মনোবল কিভাবে পাবেন? কমিশনের নিচু স্তরের কর্মীরাই যদি নিরপেক্ষভাবে কাজ না করতে পারেন, তাহলে কি নিরপেক্ষভাবে ভোট করা সম্ভব? ইতিমধ্যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সুনীল গুপ্তর বিরুদ্ধে বিরোধীরা অভিযোগ তুলতে শুরু করেছেন। এই পরিস্থিতিতে কমিশনের গায়েও যদি শেষ পর্যন্ত দলবাজির রং লেগে যায়, তাহলে তাতে কি ভারতীয় গণতন্ত্রের এই অন্যতম স্তম্ভে বড়সড় ধাক্কা লাগবে না? তাই নির্বাচনের অবাধ পরিবেশ নিশ্চিত করার জন্য নিচুতলার কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করাটাও কমিশনের দায়িত্বের মধ্যেই পড়ে বলে মত পর্যবেক্ষকদের। এবিপি আনন্দ। বিডিও দীনবন্ধু গায়েন, তার অতীত রেকর্ড কি বলছে? আজকে জ্যোতিপ্রিয়বাবু যে অভিযোগ করেছেন সিপিএম বা ফরওয়ার্ড ব্লক প্রভাবিত, তার ক্ষেত্রে অন্তত তার কেরিয়ারের ক্ষেত্রে, তার কাজকর্মের ক্ষেত্রে সেই অভিযোগ কি খাটে? দেখুন তো। হাবড়ায় ভিডিও নিগ্রহকাণ্ডে অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে, কিন্তু গোটা ঘটনায় পুলিশি তদন্তের মাঝেই এবার অভিযোগকারী বিডিওর বিরুদ্ধে সিপিএম ঘনিষ্ঠতার অভিযোগ তুলতে শুরু করেছে তৃণমূল। একদম কোঅর্ডিনেশন কমিটি সিপিআইএম এর মদতপুষ্ট লোকেদের দ্বারাই কাজটা করেছে। বিডিও প্রথমে এলেন হাবড়ায়, 10 বছরের হাবড়া 2 পঞ্চায়েত সমিতির সভাপতি, তার বাড়িতে ভাড়া ছিলেন। গেলেন অমল বণিকের বাড়ি, সিপিআইএম এর লিডার। অমল বণিকের ভাই হলো শান্তি বণিক, তিনি হলেন ফরওয়ার্ড ব্লকের লিডার। তার বাড়িতে এখন উনি শেল্টারে মানে থাকেন, ভাড়া নিয়ে থাকেন। ধরে নিতে হবে যে বিডিও প্রভাবিত হয়েছে ধীমানের নামটা ঢোকাতে, সিপিআইএম এর দ্বারা প্রভাবিত হয়ে গেছে, ফরওয়ার্ড ব্লকের দ্বারা প্রভাবিত হয়ে গেছে, দিয়ে বিডিও এই খেলায় নেমে পড়েছে। এটা কিন্তু ভয়ঙ্কর, খেলা উচিত হয়নি। তৃণমূল অভিযোগ তুললেও দীনবন্ধু গায়েনের অতীত রেকর্ডও কি একই কথা বলছে? 2011 সালে বিধানসভা ভোটের আগে বর্ধমানের কাঁকসা ব্লকের জয়েন্ট বিডিও পদে ছিলেন দীনবন্ধু গায়েন। বিডিওরও দায়িত্বপ্রাপ্ত ছিলেন তিনি, কিন্তু জানা গিয়েছে সে সময়ও একই রকম কড়াধাতের অফিসার ছিলেন দীনবন্ধু। নিয়মের বাইরে কাউকে এতটুকুও ছাড় দেননি। সূত্রের খবর, পঞ্চায়েত সমিতির সদস্য তথা সিপিএম নেতা অলোক ভট্টাচার্যের সঙ্গে কিছু বিষয় নিয়ে দীনবন্ধু গায়েনের দ্বন্দ্ব বাধে। তদানীন্তন ক্ষমতাসীন সিপিএমের সঙ্গে দীনবন্ধু গায়েনের মন কষাকষি কতটা ছিল তা এখনো স্পষ্ট সিপিএম নেতাদের কথাতেই। উনি জিও ছাড়া কিছু বোঝেন না। মানুষের কোথাও দাবি দেওয়ার বিষয়গুলো নিয়ে যদি একটু কোথাও নমনীয়তা থাকা দরকার, সেখানে উনি কোনো রকম কোনো নমনীয়তা দেখাতেন না। ওনার সঙ্গেও আমাদের বেশ কিছু বিরোধ দেখা দিয়েছে। কিন্তু ক্ষমতায় থাকাকালীন যে সিপিএম এর সঙ্গে দীনবন্ধু গায়েনের মনোমালিন্য ছিল, আজ তিনি সেই দলের ঘনিষ্ঠ হবেন কেন?
নিরপেক্ষতা বজায় রেখে আমি কাজ করি, এটা সবাই জানে। হ্যাঁ, আমি কে কি বললো না বললো আমার তাতে কিছু যায়ও আসে না। মানে কোনোভাবেই আপনি এটাকে মানে অ্যাকসেপ্টও করছেন না নিশ্চয়ই? হ্যাঁ, না আমি বললাম তো যে আমি সবসময়ের জন্য নিরপেক্ষতার সঙ্গে কাজ করি, এইটুকু। এটা সবাইও জানে। রাজনৈতিক মহলে প্রশ্ন, তবে কি বিডিওর বিরুদ্ধে সিপিএম ঘনিষ্ঠতার অভিযোগ তুলে ভোটের আগে হাবড়া কাণ্ডের অস্বস্তি এড়াতে চাইছে শাসক দল? পঞ্চায়েত ভোটের আগে রাজ্য সরকারের সঙ্গে কমিশনের সংঘাত পর্বে মীরা পাণ্ডেকে সিপিএম ঘনিষ্ঠ বলে অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী থেকে শাসক দলের একাধিক নেতা। লোকসভার আগেও কি সেই ধারাই অব্যাহত? প্রশ্ন রাজনৈতিক মহলে। রাজর্ষি দত্তগুপ্ত, আব্দুল ওয়াহাব ও মনোজ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ। রীতিমতো আমার ধারণা ছিল যে সিপিএম একটা পার্টি যারা ছলে বলে কৌশলে অত্যন্ত জবরদখল করে ওই বিরোধীরা যেটা হারমাত বলে সেইভাবে একটা ক্ষমতা দখলের চেষ্টা 34 বছরে করেছে, তার পরবর্তীকালেও করে থাকতে পারে। কিন্তু বাড়ি ভাড়া দিয়ে নিজেদের প্রভাব খাটানোর এই অভিযোগ কিন্তু এই রাজ্য রাজনীতিতে নতুনত্ব আছে, এটা তোমায় মানতে হবে। আমি যেটা মানে শুনলাম, যা মানে তো এখানেই শুনলাম, পরপর দুজন বাড়িওয়ালা কি করে সিপিএম আর ফরওয়ার্ড ব্লগার হতে পারে বলি, তাহলে নিশ্চয়ই বাড়ি ভাড়া দিচ্ছ আজকাল। বলি তো শুনলাম। মানে জ্যোতিপ্রিয় মল্লিকের একটা নিজস্ব ভঙ্গিমা আছে কথা বলা, মানে সেটা তৃণমূল কংগ্রেসের যে একটা গত আছে সেই গতের মধ্যেই পড়ে। মানে একটু আগে আলোচনা হচ্ছিল, অবশ্য এই প্রসঙ্গে নয়, কিন্তু ওই যে পাড়ুই কাণ্ডের যেটা নিয়ে আলোচনা হচ্ছিল, এবার এই যে বোম মারার কথাটা, পুলিশকে বোম মারা বা যা সংবাদ মাধ্যমে বারবার এসছে, বোমা মারুন, আমি বলছি মারুন, জ্বালিয়ে দিন। এখন যিনি এই যে সাগর ঘোষ, তিনি তো সিপিএমও নন, কংগ্রেসও নন, অন্য দলও নন, তিনি তৃণমূলই করতেন। তারপর তিনি নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন। এবার এই যে যখন এই ঘটনাটা ঘটলো, অনুব্রত মণ্ডল যখন বললেন, এবং সেটা এত বহুল প্রচারিত হয়েছে যে নির্দল প্রার্থীর বাড়ি জ্বালিয়ে দেয়া, পুলিশ নির্দল প্রার্থীকে সাহায্য, ওই বোম মারুন, আমি বলছি আবার বোম মারুন। না, এই বিবৃতি আছে 17/7/2013, 21/7/2013 হৃদয় ঘোষের বাবা সাগর ঘোষ। এবার প্রবলেমটা কোথায় হচ্ছে, আমি এই বাড়িওয়ালা ভাড়াটের আগে জাস্ট একটা কথা উল্লেখ করতে চাই, আমার মনে হয় উল্লেখ করা উচিত। এবার উনি যখন ওটা বলছেন, তার সিকুয়েল হচ্ছে যে অক্সিজেন কম যায়, ডিফেন্ডেড হয়ে যাচ্ছে তো গোটা ঘটনার, এবং হালকা হয়ে যাচ্ছে, এরকম একটা মানে মাথায় অক্সিজেন কম যায়। অনুব্রত মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, পাবলিকলি বলেছেন, এবং একাধ বলেই চলেছেন। এখন এইসব এইটা খুব সিরিয়াস ব্যাপার, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী যখন বলছেন অক্সিজেন কম যায় এবং পাবলিকলি বলছেন, পুলিশও তো ওটা শুনছে না। কিন্তু তৃণমূল কংগ্রেস দল তো একেবারে সরাসরি অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়িয়েছে, তাকে ডিফেন্ড করেছে, শুধু ওই কথায় নয়, পরবর্তীকালে আমি এই প্রসঙ্গে বলছি কেন বলছি এটার এফেক্ট কেন পড়ে। ধরুন 21 তারিখ, 17 তারিখের ওই ঘটনার পর 21শে জুলাই হৃদয় ঘোষ ভর্তি ছিলেন বোলপুর হাসপাতালে, 22 তারিখ তিনি ভর্তি ছিলেন বর্ধমান হাসপাতালে, এবং ডাক্তারদের কথা অনুযায়ী, আমার ধারণা মামলাতে এগুলো আছে, ডাক্তারদের কথা অনুযায়ী হি ওয়াজ ইন হিজ সেন্সেস, তাহলে সেন্সের মধ্যে ছিলেন এবং ক্রমাগত কিন্তু বলে যাচ্ছিলেন। এবার ওই যে মৃত্যুকালীন জবানবন্দি, তার তো একটা আইনি প্রক্রিয়া আছে, সেটা তো নিতে হবে যিনি ইনভেস্টিগেটিং অফিসার। এবার তার আগে তো মেসেজ চলে গেছে, অক্সিজেনের থিওরি তার আগে ল্যান্ডেড না। ঋতব্রত, এখানে আমি বলি, সেটা হচ্ছে সাগর ঘোষের পুত্র হৃদয় ঘোষ কিন্তু বলছেন 2 বার দিয়েছেন তিনি, কিন্তু পুলিশ রেকর্ড বলছে, পুলিশ বলছে। আমি তো সেটাই বলছি না, আমার তো কথাটা হচ্ছে যে কেন এটাই যে ডাক্তারবাবু বলছেন যে সাগরবাবু তার সজ্ঞান, মানে জ্ঞান রয়েছে এবং বলে চলেছেন, তার পরিবারের লোকজন শুনতে পাচ্ছে, কনস্ট্যান্টলি বলছেন। কিন্তু এই যেহেতু অক্সিজেন থিওরিটা নেমে গেছে, দেখুন এলাকার তৃণমূল বাকিরা কে কি মুখ্যমন্ত্রী বলছেন, দ্যাট ইজ মোস্ট ভাইটাল, তাতে পুলিশ এটা বুঝতে পারছে যে এর কি করতে হবে। ধরুন আপনি যে আলোচনাটা শুরু হলো বাড়িওয়ালা ভাড়াটে, তার আগে আরেকটা ভেরি ইম্পর্টেন্ট, যে বিডিও, জেলা শাসক সব বিডিওদের ডেকে বলে দিয়েছেন কোনো ঘটনা ঘটলে পুলিশের কাছে যাবেন না। না, এটা ভিডিও কেন, হ্যাঁ জেলা শাসক বলেছেন, জেলা শাসক অস্বীকারও করেছেন, হ্যাঁ, কিন্তু এই খবরটা এসছে। আমি একবার দর্শকদের দেখে এইটাই আসবো। আমরা প্রথমেই যেটা বললাম সেটা হচ্ছে, শোনা যাচ্ছে সূত্রের খবর যে জেলা শাসক বলেছেন যে নির্বাচনের পরেও তো এই প্রশাসনের সঙ্গেই কাজ করতে হবে, এরকম কথা আমরা যখন সরাসরি জেলা শাসককে জিজ্ঞেস করি, তিনি কিন্তু গোটা ব্যাপারটা অস্বীকার করেন। তিনি বলেন এইরকম কোনো কথা আমি বলিনি। কি বিতর্ক, কি তার বক্তব্য, একেবারে পাশাপাশি দেখাবো।
সবাই মিলে গিয়েছিলেন নিরাপত্তা চাইতে। সেই সঙ্গে দাবি ছিল হয় ভিডিও হেনস্থায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক ক্ষমা চান, নয়তো তাকে গ্রেপ্তার করা হোক। কিন্তু উল্টে মিলল জেলা শাসকের সমঝোতার পরামর্শ। হাবড়ায় ভিডিও হেনস্থাকাণ্ডের প্রেক্ষিতে এবার ভিডিওদের ওপর পরোক্ষে চাপ সৃষ্টির অভিযোগ উঠল উত্তর 24 পরগনার জেলা শাসক সঞ্জয় বনসালের বিরুদ্ধে। মঙ্গলবার হাবড়া 2 নম্বর ব্লকের ভিডিও দীনবন্ধু গায়েনকে সামনে রেখে জেলাশাসক সঞ্জয় বনসালের কাছে যান উত্তর 24 পরগনার 40 জন WBCS আধিকারিক। সূত্রের খবর, নিরাপত্তাহীনতার আশঙ্কা প্রকাশ করে তারা প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানান। সেই সঙ্গে WBCS আধিকারিকরা এও দাবি করেন, হয় অভিযুক্ত তৃণমূল বিধায়ক ক্ষমা চাক, নয়তো তাকে গ্রেফতার করা হোক। কিন্তু প্রশাসনিক মহল সূত্রে খবর, এই বৈঠকেই ভিডিওদের কার্যত রাজ্য প্রশাসনের সঙ্গে সংঘাতে না যাওয়ার পরামর্শ দেন জেলা শাসক। বলেন, ভবিষ্যতেও তাঁদের এই সরকারের সঙ্গেই কাজ করতে হবে এবং অভিযুক্ত তৃণমূল বিধায়কও সেই সরকারেরই অংশ। সূত্রের খবর, ভিডিওদের উদ্দেশ্যে জেলা শাসক এও বলেন যে হাবড়ার মতো ঘটনা ঘটলে প্রথমেই সরাসরি পুলিশের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই, বরং তার আগে তাঁরা যেন মহকুমা শাসক বা জেলা শাসকের কাছে অভিযোগ জানান। যদিও উত্তর 24 পরগনার জেলা শাসক সঞ্জয় বনসাল ভিডিওদের ওপর চাপ তৈরির অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন। তার দাবি, তিনি কখনো এমন কথা বলেননি। এবিপি আনন্দ। এবার আমি যেটা বলছিলাম যে এই ধরনের মেসেজগুলো তো চলে যাচ্ছে। ধরুন এই ঘটনাটার কথা উঠলো, বা বাড়িওয়ালা ভাড়াটে প্রসঙ্গে যে কথা উঠলো, এমনি উনি অতীতে বলেছেন যে সাপের মতো পিটিয়ে মারতে হবে, রিপিট করেছেন মন্ত্রী বলছেন, এবং যে সিপিএম এর সঙ্গে সম্পর্ক রাখবেন না, চা খাবেন না, কথা বলবেন না। এখন আমার মনে হয় মানে ভিডিওরা তো নিরাপত্তাহীনতায় ভুগছেন, সেই জন্যই গেছিলেন। এখন এই মেসেজের পর এরকম হতেই পারে, হলে অবাক হওয়ার কিছু নেই যে যারাই যেখানে আছেন ইমিডিয়েটলি তৃণমূল কংগ্রেসের যারা করেন এলাকায়, তাদের বাড়ি ভাড়া নিয়ে নেওয়া উচিত। মানে তাহলে একটা সমস্যার সমাধান হতো। মানে এটা অদ্ভুত, এই যে কথা শোনা গেল, মানে জ্যোতিপ্রিয় মল্লিক যা বললেন, এর অদ্ভুত যে থিওরি উনি দিচ্ছেন, আসলে থিওরিটা এক একজন এক এক রকম ভাবে দিচ্ছেন, কিন্তু গোটাটাই তো একটা সূত্রে বাঁধা রয়েছে। ওই যে যেহেতু আমি বারবার আরাবুলের ঘটনার পর তখন নবান্নের শিফট হয়নি, রাইটার্স বিল্ডিং এ প্রেস কনফারেন্স হয়েছে যে সেই যে শিক্ষিকা, তার নাকি বাবার বাড়িওয়ালার সঙ্গে কোনো ঝগড়া ছিল, সেই ঘটনা এসেছে। বাড়িওয়ালা ব্যাপারটা বারবার আসছে, খুব ইন্টারেস্টিং। এবং আমার মনে হয় ভিডিওরা এটা আমি এটা শুনে ঘাবড়ে গেছি। এটা অ্যাড করে দিই, এই যে আরাবুল যেদিন ঢুকলো ওই কোন কলেজে কি করতে, সে ভদ্রমহিলা যদি কমপ্লেন করলেন, সে পরের দিন আবার ক্ষমা চেয়ে। না, সেটার মধ্যে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। এই যে শোনা যাচ্ছে যে পুলিশের কাছে যাবেন না, ওই ভদ্রমহিলার ক্ষেত্রে শোনা গেছে আপনি আগে পরের একটা ব্যাপার এসে যাচ্ছে। এখন নির্বাচন কমিশন, মানে এই যে যারা যিনি নকল ধরলেন, তার ক্ষেত্রে তো এই জিনিস হলো ধীমান এ পরীক্ষায় উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নকল যিনি ধরলেন, তার ক্ষেত্রে তো এই একই জিনিস হলো। এবার এই আচ্ছা আমি শেষ করিনি। এবার এই যে ইনসিডেন্টগুলো পরপর ঘটছে, মানে আলাদা আলাদা জায়গায়, কিন্তু ইনসিডেন্টগুলো ঘটে চলেছে। তো ধরুন অনুব্রত যেমন যা বলেছেন, মনিরুল ইসলাম তিনি পাবলিকলি বলেছেন তিনি কটা খুন করেছেন। এই যে ধারাবাহিকভাবে এখন এই যে ভিডিও, যিনি ইলেকশন কমিশনের আন্ডারে, তিনি কি করতে গেছেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। না, এখানে আমার একটা প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে তোমার বক্তব্যের মূল কি এটা যে যদি ধরা যাক এই হাবড়ার ঘটনার পর, ভিডিও নিগ্রহের ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায় পাবলিকলি প্রকাশ্যে একাধিকবার বলেছেন যে কমিশন হিংসুটে স্বার্থপর রাজস্থান গুজরাটের কথা, সেটা যদি না বলতেন, আমার পরিষ্কার প্রশ্ন, তাহলে হাওড়ায় এই কর্মীরা, তৃণমূল কর্মীদের মার খেত না। দেখুন, এটা শুধু আজকের ঘটনায়, ভবানীপুর থানার ঘটনা যেদিন থেকে ঘটেছে, গোটা রাজ্যে একটা মেসেজ আছে, ইট হ্যাজ নেভার হ্যাপেন, কখনো হয়নি। মুখ্যমন্ত্রী থানায় চলে গেছেন, এবার ওই ঘটনার পর গুন্ডাদের বার করে এনেছেন, ওই ঘটনায় মেসেজ দিতে শুরু করেছে। এখন বিষয়টা হচ্ছে যে আপনি যে কথাটা বলছেন, কি শুধু তো হাবড়ায় ঘটনা ঘটেনি, হাওড়ায় ঘটনা ঘটেছে। একটা ঘটনা, তাহলে যদি মুখ্যমন্ত্রী সেটাকে কন্ডেম করতেন, বা এই যে কথাটা এলো আবার একটা চক্রান্ত, এর সঙ্গে আবার হেলিকপ্টারও এসে গেছে, মানে অটোমেটিক নানান একটা প্রশ্নের পিঠে তো আরেকটা প্রশ্ন চলে আসে। আমার বস যদি একটা কথা বলে, আমি না কিভাবে হবে, কর্মচারী হয়ে আমি কখনোই উল্টো কথা বলবো না। এবার হচ্ছে যেই নামিয়ে দেয়া, ইলেকশন কমিশন বিনোদ জুৎসির কাছে আমরা গেছিলাম, আমাদের প্রতিনিধিরা তারা দিল্লিতে গিয়েও নির্বাচন, আমরা বলেছি যে নির্বাচন কমিশন যদি কড়া ভূমিকা না নেয়, পঞ্চায়েতের মডেলটা দেখা গেছে। এবং অরুণাবদা যে কথাটা বলছেন, সে কথাটা গুরুত্বপূর্ণ। কর্মী সভায় তো বলেছেন ক্লোজ কর্মী সভা, ক্যামেরা ঢুকেছে, কে কি ইত্যাদি আলাদা কথা, কিন্তু একটা টেলিভিশন চ্যানেলে বৈদ্যুতিন মাধ্যমে আমিও অনুষ্ঠানটা দেখেছি, অরুণাবদা সেখানে উপস্থিত ছিলেন, আমাদের পার্টির প্রতিনিধি অনাদি সাহু ছিলেন, আমাদের কাছে সেটা আছে, আমরা তুলেও দিয়েছি, আমাদের ওয়েবসাইটেও আছে গোটা অনুষ্ঠানটা সিডি। সেখানে যে ভঙ্গিমা, একদম তুড়ি মেরে, এরকম ভাবে তুড়ি মেরে ওড়াবার ভঙ্গিমায় বলছেন যে বলে দেবো দুদিন আগে,
মানে এই কথাটা কর্মী সভায় তারই মানে ওখান কর্মী সভা থেকে বেরিয়েই সম্ভবত ওই নিউজ চ্যানেলের অনুষ্ঠানটাই গেছিলেন পরে, যেটা শুনলাম। আসলে এটা ধারা মানে গণতন্ত্রের ক্ষেত্রে ভয়াবহ। এইগুলো প্রেশার আরো তৈরি হবে। এবং শুধু কিন্তু হাবড়ার ঘটনা নয়, হাওড়াতেও যে ঘটনা ঘটেছে, এবং হাওড়ার ঘটনায় একটা ইন্টারেস্টিং জিনিস কি, যখন সাংবাদিকরা জিজ্ঞাসা করছে যে সাংবাদিকদেরও তো মারা হয়েছে, আমি একদম এই কথাটা বলতে বাধ্য হচ্ছি, কেন যখন জিজ্ঞাসা করা হচ্ছে যে সাংবাদিকদের মারা হলো কেন, কারণ নির্বাচন কমিশনের লোক আক্রান্ত হয়েছে, সাংবাদিকরাও আক্রান্ত হয়েছে, তখন মানে বলেছে 9mm ভরে দেবো বাড়াবাড়ি করলে, সিপিএম এর দালালি করা যাবে না। তারপরে যখন এলো যে সাংবাদিক নিগ্রহ নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করেছেন, কোট আনকোট বলছেন বিনোদানন্দ ব্যানার্জি, যিনি মেয়র পরিষদের সদস্য হাওড়া, সাংবাদিক বলে আমাদের কর্মীরা বুঝতে পারিনি, ওকে নির্বাচন কমিশনের লোক ভেবেই মারধর করা হয়েছে। গণশক্তির ব্যাপার নাই, সংবাদদাতায় আছে। আচ্ছা বলতে এই বলতে আমি তো বলছি কোট আনকোট করে বলছে গণশক্তি থেকে, আপনি কেন বলুন না, কথা না বলতে দেওয়া হয় মানে সোর্সটা বলে বলুন। না না, সোর্স ব্যাপার না, কোট আনকোট করে বলছি, লোকে বুঝতে পারছে। ওখানে আরো সংবাদ মাধ্যম ছিল। আমি আবারও বলছি, নির্বাচন কমিশনের কর্মীদের যে মারধর করা হয়েছে তার সাংবাদিক, এবার বলছেন সাংবাদিক বলে আমাদের কর্মীরা বুঝতে পারেনি, ওকে নির্বাচন কমিশনের লোক ভেবেই মারধর করা হয়েছে। মানে তাহলে নির্বাচন কমিশন গোটা রাজ্যে বুঝে নাও যে মমতা ব্যানার্জি আইন নেই কানুন নেই, উনি আইন, উনি কানুন, উনি সংবিধান। আমি সুমন বাবু আমি একেবারে পরিষ্কার এই শেষ অংশটা থেকে যাব যে নির্বাচন কমিশন বনাম তৃণমূল সরকার বা বনাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমি প্রথমে দেখাবো যে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছিলাম যে নির্বাচন কমিশন সম্পর্কে একেবারে স্পষ্ট পক্ষপাত দুষ্ট সেই ইঙ্গিত করছেন এবং বলছেন বেছে বেছে তৃণমূল কংগ্রেসের হোর্ডিং, পোস্টার, ব্যানার নামানো হচ্ছে, যা অন্য কোনো রাজ্যে হচ্ছে না। ঠিক কি বলেছেন তিনি সেটাই দেখাবো আগে। আমি দেখছি রাজস্থানে বড় বড় কাট আউট গভর্নমেন্ট প্লেসেও আছে, একটাও নামানো হয়নি। কে দায়ী না দায়ী আমার জানার দরকার নেই। মুম্বাইতে আছে, চেন্নাইতে আছে, গুজরাটে আছে। এখানে মমতা ব্যানার্জির ছবি দেখলে টেনে উঁচড়ে ফেলে দিতে হবে? মমতা ব্যানার্জির ছবি ফেলে দিতে পারো, কিন্তু মমতা ব্যানার্জিকে মানুষের হৃদয় থেকে সরিয়ে দিতে তোমরা পারবে না, এটা তোমাদের বুঝতে হবে। কিছু হিংসুটে স্বার্থপর দৈত্য পার্টির ব্যানারে কাজ করতে গিয়ে কাজগুলো করছে। বাট আমি তাদের বলে রাখি, যা ইচ্ছে করতে পারো, আমি ভিন্ডিকটিভ নই, আমি একটা বাজে কথাও তোমাদের বিরুদ্ধে বলবো না। তোমরা আমার যত ক্ষতি করতে চাইবে আমি তোমাদের তত ভালো চাইবো। 2014 তো একমাত্র নির্বাচন নয়, 2009 এবং 2011-তে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি নির্বাচন হয়েছে এ রাজ্যে, লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচন। তার আগে যখন স্টুডিওতে একাধিকবার এসেছেন আজকের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নির্বাচন কমিশন, এই হোর্ডিং ফেস্টুন ছেঁড়া, এই সমস্ত বিষয় নিয়ে তার বক্তব্য ঠিক কী ছিল আপনাদের দেখাবো। 2009, 2011 না, এই যে তিনটে পর্যায় হলো, এই তিনটে পর্যায়ে নির্বাচন কমিশনের এ রাজ্যে ভূমিকা নিয়ে আপনি কি সন্তুষ্ট? সন্তুষ্ট অসন্তুষ্ট আমি কোনো কথাই বলছি না, যেহেতু ইম্পার্শিয়াল অর্গানাইজেশন বলে আমরা জানি বলে আমাদের রেসপেক্টে আমরা রক্ষা করছি, এটা আমাদের অপরাধ নয়। কিন্তু এটা বলতে পারি যে হোর্ডিং রাস্তায় খোলার থেকে হোর্ডিং খোলাটা নিশ্চয়ই তার যদি কর্তব্যের মধ্যে পড়ে নিশ্চয়ই করবে, আমি সেটা আপত্তি করছি না। কিন্তু ইলেকশন কমিশন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করানোর দায়িত্বটা ইলেকশন কমিশনের সবচেয়ে বেশি। সিপিএম বলছে নির্বাচন কমিশন এবার পক্ষপাত দুষ্ট কাজ করছে, আপনার দিকে হেলে আছে। আচ্ছা, আমার সাথে তো কথাই হয়নি, ওদের আসলে এটা হচ্ছে স্ট্র্যাটেজি। ওরা নির্বাচনের সময় অলওয়েজ, আজকে নয়, আপনি 5 বছর আগে দেখুন, লোকসভা ইলেকশন দেখুন, 2001-এর ইলেকশন দেখুন, 6-এর ইলেকশন দেখুন, চিরকাল এটা সিপিএমের পরিকল্পনা, স্ট্র্যাটেজি, যে ওরা ইলেকশন কমিশনকে গালাগালি দেয় আর দিয়ে সমস্ত অমিশনগুলো করে। এটা হচ্ছে ওদের একটা স্ট্র্যাটেজি। সুতরাং উই ডোন্ট মাইন্ড ফর দ্যাট, এটা হচ্ছে ওদের খেলা। এবার এসব খেলে কোনো লাভ নেই। ইলেকশন কমিশন কতটা অ্যাক্টিভ এখনো পর্যন্ত, রোলে আপনি সন্তুষ্ট? দেখুন, ইলেকশন কমিশনকে আমরা রেসপেক্ট করি। আমি 2 দিন আগে একটু কথা বলেছি, আমি আজকেও আমার কমপ্লেন পাঠিয়েছি। আমি কি কমপ্লেন পাঠিয়েছি, কি কথা বলেছি সেটা আমি বলবো না, বাট আমি মনে করি ইলেকশন কমিশন আর একটু অ্যাক্টিভ হওয়া উচিত। তার কারণ হচ্ছে বেঙ্গলটা খুব সেন্সিটিভ, অন্য স্টেট আর বেঙ্গলের মধ্যে অনেক তফাৎ আছে, এবং আমি মনে করি যে সিপিএমের যত বদমাইশি বর্ডার এরিয়া, সেন্সিটিভ এরিয়াকে ধরে, আমি আজকেও একটু কথা বলেছি, গতকালও একটু কথা বলেছি, আগের দিনে একটু কথা বলেছি, এবং আমি মনে করি সেন্সিটিভ এরিয়াগুলো আছে,
সেন্সিটিভ হিসেবেই দায়িত্ব নেওয়া দরকার। সুমনবাবু, আমি জানি না আপনি রোল রিভার্সাল বলবেন কিনা, কিন্তু ভূমিকা নিয়ে একেবারে পরিষ্কার যে তখন সিপিএম এর সমালোচনা করছেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে ওরা ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে, আজকে সেই প্রশ্ন উনি নিজে তুলেছেন। কোনো তফাৎ না, আমার তো দুটো আপনারা যেটা দেখালেন এবং যে এটা দেখালেন কারেন্ট যেটা বিবৃতি গতকাল বোধহয় দিয়েছেন সেটা দেখালেন, আমার তো দুটোর মধ্যে কোনো পার্থক্য আছে বলে মনে হলো না। কোথাও নির্বাচন কমিশনের তখনও কোঅর্ডিনেশন কমিটি ছিল, এখনো কোঅর্ডিনেশন কমিটি, এখন আছে, সেটা তো আছে, কোঅর্ডিনেশন কমিটি আগেও ছিল এখনো আছে, এটা অস্বীকার করার ব্যাপার নেই। মানে আমি বলছি দুটো জায়গাতে কোথাও কিন্তু নির্বাচন কমিশনকে লক্ষ্য করে যে কথাগুলো বলেছে এটা আপনারা মানে ব্যাখ্যা হতে পারে, ব্যাখ্যা নয়, কিন্তু আমি বলছি আগে তো বলেননি, ঠিকই তো এখন বলছেন। না না, তফাৎ দেখতে পাচ্ছেন না আপনি? কোনো জায়গাতে কিছু কিছু ঘটনা ঘটছে। আমি একটা গতকালের ঘটনা, গতকালই এই নিয়ে এই চ্যানেলেই আলোচনা চলছিল, কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার একটা কথা বলে ফেলেছেন, সেটা হচ্ছে যে আগে এই অভিযোগগুলো করা যেত না, এখন অভিযোগগুলো করা যাচ্ছে। মানে আমি বলছি এটা আপনারা সুবিধা হতো, আমি না, আমার বক্তব্য যে আমি এখন বলছেন হিংসুতে স্বার্থপর দ্বৈত, তখন বলছেন সিপিএম এই বদনাম দেয় চিরকাল। তফাৎ নেই, স্বাভাবিক। আপনি যে মডেল কোড অফ কন্ডাক্টের কথা বলেছেন, যে বলুন তো 2009-এর আগে, 9-এর যে ইলেকশন, সেই 9-এর আগে পশ্চিমবঙ্গে মডেল কোড অফ কন্ডাক্ট চালু ছিল কোনোদিন? অবশ্যই খাতায় কলমে চালু ছিল, বাস্তবে চালু ছিল তো। আমি আপনার যদি চালু থাকতো তাহলে 2001-এ ওই 1 লক্ষ ভোটে নন্দরানী দলের জেতা বা 2004-এ 6 লক্ষ ভোটে 6.5 লক্ষ ভোটে জেতা, যোগ করুন, তার সঙ্গে যোগ করুন, জিতলো কি করে? নিয়ে আলোচনাটা সিপিএম এর ভূমিকা কি সেটা তো আমরা জানি। আমি ঠিক দুটো কথা বলবো। এক হচ্ছে আপনাকে স্মরণ করিয়ে দেবো যে সুভাষ চক্রবর্তী নির্বাচনের এলাকায় একজন নয় 7 জন অবজারভার ছিল, সেই খবর বারবার এবিপি আনন্দেতে দেখানো হয়েছিল। আমি সেই পার্টে দেখাবো, সব দর্শকদের দেখাবো, সব ধরা আছে। এবং দ্বিতীয় আরেকবার আপনাকে মনে করিয়ে দিই, মডেল কোড অফ কন্ডাক্ট আমি আপনাকে এই চ্যানেলের প্রায় 10 বছর, 1 দশক হতে চললো এবিপি আনন্দের, তখন নাম ছিল স্টার আনন্দ, এত সিডি পাঠাতে পারি যে আপনি 3 মাস ধরে বাড়িতে শুধু ডিভিডি প্লেয়ারে বসে আপনাকে দেখতে হবে যে মডেল কোড অফ কন্ডাক্ট সিপিএম, বিজেপি, যারা যারা তৃণমূল কংগ্রেস কারা কারা ভঙ্গ করেছে সেই নিয়ে কত খবর হয়েছে, কত অ্যাকশন হয়েছে। তো আমি তো সেটা বলছি, আমি বলছি কত গালাগাল খেয়েছো। খাতায় কলমে মডেল কোড অফ কন্ডাক্ট, খাতায় কলমে মডেল কোড অফ কন্ডাক্ট ছিল, বাস্তবে ছিল না। আমি সেটা বলছি, ভোটাররা অন্তত ফিল করতো না যে আমি আমার গণতান্ত্রিক ভোটটা দিতে পারবো কিনা। সকালে উঠে ভোটের দিন ভোটার জানতো না, মানে ভোট লুট হতো তো, জঙ্গলমহল থেকে শুরু করে হুগলি টুগলি বিস্তীর্ণ জায়গাতে ভোটের রেজাল্ট আপনারা দেখলে বুঝতে পারবেন, তখন বুথ ভিত্তিক ভোটগুলো দেখলে যে কি পরিমাণ ভোট পেত। এবং 2009-এর পর থেকে 9 থেকে কিন্তু খুব স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গের যে পরিস্থিতিতে একটা আমূল পরিবর্তন হয়ে যায় 2006 অনওয়ার্ড। ফলে খুব স্বাভাবিকভাবে মডেল কোড অফ কন্ডাক্টটা মানে এখানে প্রথাগতভাবে চালু হয়, শুধু খাতায় কলমে না, বাস্তবায়িত হয়। 2009-2011 খুব ইন্টারেস্টিং পয়েন্ট। আমি আসবো, ওই আরেকটা কথায় আসবো, কিন্তু তার আগে দেখাবো তাহলে কি অনেকটা সিবিআই তদন্তের মতো যে সরকারে যারা শাসক দল যারা তাদের ক্ষেত্রে সবসময় সিবিআই তদন্তের মতো এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দাগা এটাও কি অভ্যেসে পরিণত হয়ে যায়। আপনাদের দেখাবো যে এর আগে বামফ্রন্ট জমানায় কিন্তু একাধিক নেতামন্ত্রী নির্বাচন কমিশনের বিরুদ্ধে হুঙ্কার ছেড়েছেন। ইতিহাসের পুনরাবৃত্তি বলবেন এখন যা হচ্ছে, দেখুন তো। আমি দেখছি রাজস্থানে বড় বড় কাট আউট গভর্নমেন্ট প্লেসেও আছে, একটাও নামানো হয়নি। মুম্বাইতে আছে, চেন্নাইতে আছে, গুজরাটে আছে। এখানে মমতা ব্যানার্জির ছবি দেখলে টেনে উঁচিয়ে ফেলে দিতে হবে। আমি আগরতলা থেকে এই পর্যন্ত এলাম, একটা দুটো ইনামুল্লাহ ছাড়া 99% পোস্টার একটা মাত্র রাজনৈতিক দলের, সেটা সিপিএম এর দল। নির্বাচন কমিশন কেন কোনো ব্যবস্থা নিচ্ছেন না? মমতা ব্যানার্জির কাট আউট খুলে দিতে হবে, আর অন্যরা কি ধোয়া তুলসী পাতা। পঞ্চায়েতের পর এবার লোকসভা ভোট, রাজ্য নির্বাচন কমিশনের পর এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র আক্রমণে বিদ্ধ জাতীয় নির্বাচন কমিশন। গড়বেতা থেকে ত্রিপুরা, যেখানেই যাচ্ছেন আক্রমণ শানাচ্ছেন কমিশনের বিরুদ্ধে। আর তৃণমূল নেত্রী যখন ক্রমাগত আক্রমণ চালিয়ে যাচ্ছেন, তখন রাজ্যের বিভিন্ন প্রান্তেও নির্বাচনী দায়িত্ব সম্পন্ন করতে গিয়ে আক্রান্ত হচ্ছেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা।
অভিযুক্ত তৃণমূল। ফলে স্বভাবতই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, তাহলে কি দলনেত্রীর বার্তা যত নিচু তলার কর্মীদের মধ্যে ছড়াচ্ছে, ততই তারা আরও উৎসাহিত হয়ে কমিশনের প্রতিনিধিদের উপর চড়াও হচ্ছেন? আর মমতা বন্দ্যোপাধ্যায় একা নন, তার দলের অন্য নেতারাও ষড়যন্ত্রের অভিযোগে সরব হচ্ছেন। এইভাবে পক্ষপাতিত্ব হচ্ছে, অন্য রাজনৈতিক দলের হোর্ডিং একই অবস্থায় ছিল, আমাদের পার্টিকুলারলি আমাদের হোর্ডিংটাই নামিয়ে নেওয়া হয়েছে। মারধরের খবর আমি অস্বীকার করছি, মাধ্যমের খবর ঠিক নয়। না, এটা সর্বৈব মিথ্যে, বিধায়কের সাথে কোনো জায়গায় যোগ নেই, এবং যারা করেছে তারা আমার বিধায়ককে মেলাইন করার জন্য করেছেন, এবং আমরা নিশ্চয়ই এর আইনগত দিকটাও খতিয়ে দেখছি, যে কারুর অধিকার নেই যে কাউকে এইভাবে পাবলিক আইতে মেলাইন করা। যদিও তৃণমূলের অভিযোগকে গুরুত্ব না দিয়ে বরং বর্তমান পরিস্থিতিতে হাওড়া নির্বাচন বন্ধ করে দেওয়া উচিত বলে মনে করছেন বিহারের প্রাক্তন রাজ্য নির্বাচন কমিশনার মাখন লাল মজুমদার। ও আমি যদি ওর জায়গায় হতাম, আমি আজকে হাওড়া বা এই যে দুটো কনস্টিটুয়েন্সি যেখানে এরা পক্ষপাতিত্বের কথা বলছে, আমি এই দুটো ইলেকশন আমি ক্যান্সেল করে দিতাম, নতুন করে করাতাম। কিন্তু বিরোধী থাকলে এক আর শাসকের আসনে বসলে আর এক, এরকম ভূমিকা কেন নিতে দেখা যায় রাজনৈতিক দলগুলিকে? একদা যে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে সম্মান করতেন, আজ তিনিই কেন কমিশনের কাজের সমালোচনা করছেন? একই কথা প্রযোজ্য বামেদের ক্ষেত্রেও। যখন ক্ষমতায় ছিল সিপিএম, তখন কথায় কথায় কমিশনের নানা কাজের সমালোচনায় সরব হতো তারাও। মুখ্য নির্বাচন কমিশনার টিএন সেশনের কড়াকড়িতে জ্যোতি বসু এতটাই ক্ষুব্ধ হয়েছিলেন যে তাঁকে মেগালোম্যানিয়াক বলে আক্রমণ করেছিলেন। বিমান বসুর বিরুদ্ধে নির্বাচন কমিশনের পর্যবেক্ষককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল। আর এক দাপুটে সিপিএম নেতা প্রয়াত সুভাষ চক্রবর্তী 2006 প্রকাশ্য সভায় তৎকালীন মুখ্য নির্বাচন কমিশনারকে আক্রমণ করেছিলেন, যার জেরে তাঁর বিরুদ্ধে এফআইআরও দায়ের হয়েছিল। সব মিলিয়ে নির্বাচন কমিশনের প্রতি শাসকের ভাষার পরিবর্তন হয়নি, শুধু দল পাল্টেছে, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। এবিপি আনন্দ। সুমনবাবু, আবার তথাগত রায় অভিযোগ করতে পারেন যে সিপিএম এর সেরা ছাত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেটা তো তথাগত রায় বলতেই পারেন। তথাগত রায় মানে এখানে পশ্চিমবঙ্গে বিজেপির শক্তি, তাদের কি সম্ভাবনা, সেগুলো নিয়ে তো মানুষ জানে। গালাগালি দিচ্ছেন কেন বিজেপি? বলে কোনো লাভ নেই। আমার যেটা কথা সেটা হচ্ছে যে প্রশ্নটা উঠলে, যে আপনি বলছেন যে এটা শাসক দলের ট্র্যাডিশন, আগে সিবিআই চাইতো, তৃণমূল কংগ্রেস এখন চাইছে। এখন দেখুন, অভিজ্ঞতার মাধ্যমে তো মানুষ শেখে। দুটো অভিজ্ঞতা তো আগে ছিল না। এই যে নন্দীগ্রামের যে সিবিআই রিপোর্ট বেরোলো, সেই রিপোর্ট থেকে তো এটা পরিষ্কার হয়ে গেল মানুষের কাছে যে নন্দীগ্রামে সিবিআই রিপোর্ট যেটা প্রকাশিত হয়েছে, সেই প্রকাশিত রিপোর্টটার মধ্যে অনেক ভুলভ্রান্তি রয়েছে। অর্থাৎ ছিল যেখানে সুপ্রিম কোর্ট বলছে যে সিবিআই হচ্ছে কংগ্রেসের মানে খাঁচায় বন্দী তোতা পাখি। এই কথা কোনোদিন ভারতবর্ষের ইতিহাসে কোনোদিন সুপ্রিম কোর্ট বা এই ধরনের তোমরা গেলে কেন সিবিআইয়ের কাছে? ফলে সিবিআইয়ের বিশ্বাসযোগ্যতা তো কমছে ক্রমশ। জায়গাটা এইটে, সিবিআই নিয়েও কিন্তু সিবিআই চেয়েছিল কেন? কিন্তু অনেক প্রশ্ন তৈরি হচ্ছে। দ্বিতীয়ত যে কথাটা নিয়ে গত 2-3 দিন ধরে আলোচনা হচ্ছে, দেখুন যেমন হাবড়ার ঘটনা বা হাওড়ার ঘটনা, হাবড়ার যে ঘটনা, সেই হাবড়ার ঘটনাতে তো এটা পরিষ্কার যে হাবড়ার যে চিঠিটা নিয়ে বিডিওর যে অভিযোগপত্র, প্রথম অভিযোগপত্র নিয়ে যে এত আলোড়ন হলো, এত আলাপ আলোচনা হলো, সেই বিডিওর প্রথম অভিযোগপত্রটা কিন্তু আদৌ সেটা মানে অভিযোগ হিসেবে পুলিশের কাছে যায়নি, গেছে দ্বিতীয় পত্রটা। এবং তিনি নিজে বলছেন, তিনি পরিষ্কার বলেছেন, তিনি বলেছেন আপনাদের ক্যামেরার সামনে যে আমি প্রথম যে চিঠিটা যখন লিখি, আমি অফিসের কর্মচারীদের সঙ্গে কথা বলে লিখি। অর্থাৎ কোথাও হয়তো হতে পারে অফিসের কর্মচারীরা হয়তো তারা অন্য মতে বিশ্বাস করেন, অন্যভাবে কথা বলেন, তারা অন্যরকম কিছু বুঝিয়েছে। এবং যদি এখন বলেন যে সম্পূর্ণ ভয়ে না যে এই প্রশাসনের সঙ্গেই তাকে কাজ করতে হবে, রিটার্নিং অফিসার জেলা শাসক তো বলছেন যে প্রথম যে অভিযোগপত্রটা সেটা আদৌ গ্রাহ্য না, সেটা আসেনি। অর্থাৎ এই যে মানে বিধায়ককে, অশোকনগরের বিধায়ককে জড়িয়ে দেওয়া হলো, এর মধ্যে কিন্তু খুব স্বাভাবিকভাবে একটা নিরপেক্ষতার জায়গাটা যেন কোথাও ক্ষুণ্ণ হচ্ছে। নিশ্চয়ই আমরা সবাই চাই যে যা নিয়ম, মডেল কোড অফ কন্ডাক্ট মানা হোক, প্রত্যেকটা দল মানুক এবং নির্বাচন কমিশন ব্যবস্থা নিক, কিন্তু সেই ব্যবস্থা বলছেন এমএলএ সাহেব উপস্থিত ছিলেন, আমি ধরে বের করেছি, নিজে বলেছেন আমাদের প্রথম ফোনে আমি উপস্থিত ছিলাম। বড় গুরুত্বপূর্ণ যার বিরুদ্ধে অভিযোগ, মানে যিনি অভিযোগ আমাদের বলেছেন যে উপস্থিত ছিলেন, তার বয়ানে কোথাও কিন্তু কোন এমএলএ সাহেবের কথা নেই। আমি বলছি যে এই যে কোনটা নিয়ে আমরা প্রথমটাই আছে, আমরা তো না প্রথমটা তো জমাই পড়েনি, যেটা জমাই পড়েনি সেটা সংবাদ মাধ্যমে চলে গেল, রাজনৈতিক দল
হেরে গেল, আলাপ আলোচনা করবে, এর কোনো ভিত্তি নেই। মানুষ বুঝতে পারছে প্রথম যে ঘটনাটা ঘটার পরে যেটা হলো সিপিএম, সেটার কোনো কংগ্রেস, ভিত্তি নেই। বিজেপি এদের ভোট ক্রমশ কমছে এবং আপনাদেরও ভোট সমীক্ষায় এটা খুব স্বাভাবিকভাবে প্রকাশিত হয়েছে। 42টা পাবে ক্রমশ তৃণমূল কংগ্রেসের যে সাংগঠনিক শক্তি, ভোট সেটা ক্রমশ প্রথম বাড়ছে। চিঠিটা কে ড্রাফট করেছিল? পরাজয়ের আগেই একটা পরাজয়ের কারণ তো তৈরি করে রাখতে হবে। কেন হেরে গেলাম? এটা যখন 16ই মে যখন ভোটের রেজাল্ট হেরে গেছি সব। তারপর যখন আপনাদের ক্যামেরা গিয়ে ঋতব্রত 42 এ 543টা পাবে। অরুণাভ ঘোষকে ধরবে, কেন বিশ্বজিৎ জিতবে? 42 তথাগত রায় যিনি দক্ষিণ কলকাতার প্রার্থী, তিনি পরাজয় সম্পর্কে কি বলবেন? বিশ্বজিৎ জিতবে দিল্লিতে। মানে এটা একটা স্ট্র্যাটেজি। সুমন, আমার একটা উত্তর বিরোধী দাও না। দলগুলো এবং তাই না শুধু এখানে তারা মানে অভিযোগ করে ভালো সন্তুষ্ট না বলেছে। হয়ে তারা একদম দিল্লি চলে গেছে। দিল্লিতে গিয়ে বামফ্রন্টের তরফ থেকে না, বামফ্রন্ট খুব বাজে লোক। কিন্তু দিল্লিতে তো বিশ্বজিৎ জিতবে। এই দুদিন আগে সুজন চক্রবর্তী যাদবপুরের সিপিআইএম প্রার্থী, তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে জিজ্ঞেস করছি তোমার। এমসিসি ভেঙে আসলে তো কাজ করেছেন সিসিসিতে, সিপিএম কোড অফ কন্ডাক্টে। আজকে এমসিসি চালু, এখন এই এমসিসির মধ্যে গিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্মী সভায় গিয়ে বক্তব্য রাখছেন রাজনৈতিক বক্তব্য। এখন তোমার ভাই ব্রেক টেক নেই নাকি? না শেষ হলে শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে এই ধরনের বক্তব্য রাখা যায় কিনা সেটা তো তিনি তো অনেক অভিজ্ঞ বিধায়ক, অনেক নিয়ম কানুন জানেন এবং খুব সুন্দরভাবে সমালোচনা করেন। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসকে কটায় কটায় কাজ বাড়ায় তোলেন। তাহলে এই যে কাজটা তিনি করলেন, তিনি তো তার মাথায় রয়েছে তো যে এখন এমসিসি চালু, এখন সিসিসির জমানা নেই। তাহলে এই জায়গাগুলো তৃণমূল কংগ্রেসের কর্মাধ্যক্ষ তিনি কি বলছেন যে এই বিধায়ক সাহেব তিনি ছিলেন কিনা ঘটনাস্থলে, উত্তেজিত ছিলেন কিনা, তার বক্তব্য একেবারে হুবহু আপনাদের সামনে তুলে ধরলাম আমরা। ওই যে 25 তারিখে মঙ্গলবার দিনে ঝামেলাটা কি, কখন আপনি কোথায় ছিলেন? আমি তখন বাড়ি থেকে এসে ঢুকছি, ভিডিও চিল্লাচিল্লি হচ্ছে ভিডিওর ঘরে, স্বাভাবিক কারণে পঞ্চায়েত সমিতি কর্মদক্ষ, ব্যাপারটা কি জানতে হবে গেলাম, তারপর ওকে বকা দিলাম, আমাদের এদেরকে বকা দিলাম, এমএলএ কে তার আগে বের করে দিয়েছি। তার আগে কি বললেন? আমি বললাম তুমি বেরিয়ে যাও, আমরা কথা বলছি। কাকে বললেন? এমএলএ কে। চিৎকার খেলে আমি উভয় কোন একা সরিয়ে দিলাম এন্টি চেম্বারে, ওকে সরিয়ে দিলাম। দুজনেই উত্তেজিত প্রচন্ড। বিডিও সাহেব এবং এমএলএ সাহেব। সোমবাবু, যদি নাই থাকেন তাহলে সরালেন কাকে? আর উত্তেজিত না থাকলে উনি কেন, উনি তাহলে মিথ্যে কথা বলছেন? তৃণমূল কংগ্রেসের এটা তো এখন নির্বাচন কমিশন দেখবে, অভিযোগ জমা পড়েছে, ফলে সেখানে কোনটা বিবেচনা বিবেচ্য হবে। ভিডিওর অভিযোগ করতে না এনার কথা আমি জানি, যা সিদ্ধান্ত হবে তাই মেনে নেব, সেটা কথা না। আমার কথা হচ্ছে যে আমরা তো দেখেছি যখন ছোট আঙারিয়া কাণ্ডে ওই যখন বক্তার মণ্ডলের যে স্বাধীনতার আগে চলে যাচ্ছে, তিনি ওই পরিবর্তনের আগে কি এতক্ষণ আপনি দেখছিলেন, পরবর্তীকালে কিভাবে তিনি অন্য বিবৃতি দিলেন, তার থেকে তো এটা পরিষ্কার যে সিপিএম এর আমলে প্র্যাকটিক্যালি এই ধরনের প্রতিষ্ঠান এবং এই ধরনের নিয়ম কানুনকে একেবারে বৃদ্ধাঙ্গুল আমরাও ভাঙবো। লোকাল কমিটি তারা তো এই বাড়িওয়ালা ভাড়াটে নিয়ে এত কথা হচ্ছে, তো বাড়িওয়ালা ভাড়াটে যে কোনো যুদ্ধে লোকাল কমিটি আগে ইনভলভ হতো। না না, আমি এটা পরম্পরা তৈরি করেছিল। না, আমি আপনার সঙ্গে একমত যে বাড়িওয়ালা ভাড়াটে এমনকি দুই ভাইয়ের ঝগড়াতেও সিপিএম পার্টি ইনভলভ হতে পারে। আমি আপনাকে সেখানে কাউন্টার করছি না। আমার বক্তব্য যে আপনি একজন বিডিও, আপনি একজন অধ্যাপক, আপনি যে বাড়িতে ভাড়া থাকবেন তার বাড়িওয়ালা সিপিএম হতে পারে, বিজেপি হতে পারে, আরএসএস ও করতে পারেন, তাতে আপনি প্রভাবিত হবেন না। পেশাদারি দেখুন, মন্ত্রী বলেছেন, তিনি নাম করে বলেছেন, দায়িত্ব নিয়ে বলেছেন, ফলে তার কথাকে কিন্তু আপনারা খোঁজ নিয়ে দেখুন, উনি তো নাম করে বলেছেন। আমার প্রথম প্রশ্ন আপনার কাছে যে উনি বলছেন যে মন্ত্রী বলেছেন, দায়িত্ব নিয়ে বলেছেন, মন্ত্রী বলেছিলেন যে সিপিএম দেখলে সাপের মতো ব্যবহার করতে, কই একবারও দেখলাম না তো ঋতব্রতর সঙ্গে সাপের মতো ব্যবহার করতে। দেখবে না, না না, আমি আরেকটা কথা বলছিলাম যে আমরা আগে দূর সম্পর্ক, লতায় পাতায় সম্পর্ক বোঝাতে বলতাম যে বাড়িওয়ালার বউয়ের বকুল ফুলের গঙ্গা জলের অমুক তমুক ইত্যাদি। আজকে তৃণমূল প্রমাণ করে দিল যে বাড়িওয়ালাটা একটা খুব নিকট সম্পর্ক ব্যাপার, এবং বাড়িওয়ালা থাকলে পরে একেবারে মানে ইনফেকশাস ডিজিজের মতন, ছোঁয়াচে রোগের মতন বাড়িওয়ালায় ছোঁয়াচ লেগে যায় আর কি।
আর তুমি যে কথাটা জিজ্ঞেস করলে সেটা হলো তো এ তো পেন্ডুলাম বৃত্তি, মানে ছোট আঙারিয়ায় সিবিআই চেয়েছিলাম কিন্তু সারদায় সিবিআই চাইছি না। এই কোথায় কি চাইবো সেটা তো পারিপার্শ্বিকের উপর নির্ভর। এখনো দুজন বলা বাকি। আমি জাস্ট ওরা বলে দুটো জিনিস। ছোট জিনিস হলো, আচ্ছা প্রথম চিঠিটা কি ভিডিও লিখেছিলেন না লেখেননি? যদি লিখেই থাকেন বলছে হ্যাঁ উনি লিখেছেন জমা দেননি, আর আমরা কি ওই ড্রাফট বলেছে ওটা ড্রাফট, আমি তো জীবনে শুনিনি আমরা ড্রাফট করে তলায় সই করি। ড্রাফট কেউ সই করে? এইটাই বলছি। আমি একটা যে তৃণমূল কংগ্রেসের, মানে উনি তো তৃণমূল কংগ্রেসের ঘাসফুলে নির্বাচিত কর্মাধ্যক্ষ, ওই যে যা বিবৃতিটা দিলেন, তাহলে এই গোটাটা হলে ওনার বিরুদ্ধেই তো অ্যাকশন নিয়ে নেওয়া উচিত এখন। আমি একটা কথা বলি, মানে গুণাবদা এবং তথাগতদা এত মানে এমসিসির পক্ষে বলছেন, সত্যি কথাটা মানা উচিত, নিরপেক্ষ থাকা উচিত। আমরা মমতা কোড, এই তো কদিন আগে, দিন দশেক আগে দিল্লি হাইকোর্টের একটা নির্দেশ রয়েছে যেখানে একেবারে এমসিসির সমস্ত নিয়ম কানুন ভেঙে কংগ্রেস এবং বিজেপি 2004 থেকে 2012 বিদেশি প্রতিষ্ঠান বিদেশি অনুদান নিয়েছে তাদের দলের মানে ভোটের জন্য। ফলে সেই অভিযোগগুলো, সেই যে জায়গাগুলো, সেগুলো নিয়ে তাদের মাথা ব্যথা নেই। না না, আমি একটা তথাগত এটা ঠিক আপনাকে একটা জিজ্ঞেস করছি। না না, একটা জিজ্ঞেস করছি। না তথাগত আমি একটা তথাগততার বিরুদ্ধে একটা জিজ্ঞেস করছি হয়ে যাওয়ার কারণে একটা তুচ্ছ বিষয় তুলে, এটা তুচ্ছ বিষয় একেবারে কি বলছেন? কি বলছেন? এটা তুচ্ছ বিষয় না, না না, এটা তুচ্ছ বিষয়। এটা অভিযোগ করেছে হাওড়ার ঘটনা, হাওড়ার ঘটনা, হাওড়ার ঘটনা আর কি করবেন না? হাওড়ার ঘটনা, মইদুল এবং উদয়ন বাবু এখনো বলেননি। হাওড়ার ঘটনা, হাওড়ার পর তো হাওড়ার ঘটনা থেমে থাকছে না। তথাগত নির্বাচন সাংবাদিক ভাবে কমিশন ভেবে পিটিয়ে দিয়েছে। আমি তথাগতদাকে এটা জিজ্ঞেস করছি, আচ্ছা 98 সালে আপনারা সাম্প্রদায়িক ছিলেন না? 98 সালে আমরা সাম্প্রদায়িক ছিলাম, 2001-এ আমরা সাম্প্রদায়িক হলাম, তারপর 2002-এ আবার আমরা সাম্প্রদায়িক থাকলাম না, তারপরে 2007-এ আবার আমরা সাম্প্রদায়িক হলাম। এরকম একটু রিক্যাপ করছি, সেটা হচ্ছে যে এই পাড়ুই কাণ্ডে ঠিক কি ঘটেছিল, আমরা যেহেতু পাড়ুই কাণ্ড দিয়ে এই অনুষ্ঠান শুরু করেছিলাম, ঠিক কি ঘটেছিল আরেকবার আপনাদের সামনে গিয়ে মইদুল ইসলামের কাছে প্রশ্ন আসবে। দেখুন, ভোটের দিন প্রার্থীর বাবা বাড়িতে গুলিবিদ্ধ, একদিন পর হাসপাতালে মৃত্যু। গত বছর এই ঘটনায় সংবাদ শিরোনামে নিয়ে আসে বীরভূমের পাড়ুইকে। 2013-র 21শে জুলাই ছিল চতুর্থ দফার পঞ্চায়েত নির্বাচন। তৃণমূলের টিকিট না পেয়ে বীরভূমের পাড়ুইয়ের কসবা থেকে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন হৃদয় ঘোষ। ভোটের দিন সকালেই এই বিক্ষুব্ধ তৃণমূল প্রার্থীর বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। অভিযোগ, হৃদয়কে বাড়িতে না পেয়ে তাঁর বাবা সাগর ঘোষের ওপর হামলা চালানো হয়, বাড়িতেই গুলিবিদ্ধ হন তিনি। একদিন পর হাসপাতালে মৃত্যু হয় সাগর ঘোষের। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি উত্তাল হয়ে ওঠে। পঞ্চায়েত ভোটের মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে জেলায় জেলায় রাজনৈতিক হিংসার আবহে বিতর্ক বেঁধেছিল বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের মন্তব্যে। সেই নির্দল প্রার্থীরা কেউ তৃণমূল হতে পারে না, আমাদের একটাই সিম্বল জোড়া ফুল। কোন নির্দল প্রার্থীকে ভোট দেবেন না, আর যদি কোন নির্দল প্রার্থী বাড়িতে হুমকি দেয় তার বাড়িটা ভেঙে চালিয়ে দিন, তার বাড়িটা ভেঙে চালিয়ে দিন। কোন নির্দল প্রার্থী যদি কোনো হুমকি দেয় তার বাড়িতে চড়াও হন, এটাই কিন্তু আমি বলতে এসছি। আর আপনাদের সামনে মলয় ঘটক বলবে কোন নির্দল প্রার্থীকে ভোট নয়। যদি কোনো প্রশাসন ভাবে নির্দলকে সমর্থন করব, সেই প্রশাসনের পুলিশের উপরে বোম মারুন। আমি বলছি অনুব্রতর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই সরব হন বিরোধীরা। তাদের দাবি, অনুব্রতর মন্তব্য উস্কানিমূলক, এতে হিংসা আরও বাড়বে। অনুব্রতর এই মন্তব্যের 3 দিন পরেই চতুর্থ দফার ভোটের দিন খুন হন সাগর ঘোষ। পরিবারের অভিযোগ ছিল, তৃণমূলের সদস্য হলেও টিকিট না পেয়ে হৃদয় ঘোষ পঞ্চায়েত নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়ান। ওই আক্রোশেই ভোটের ঠিক আগের রাতে তৃণমূলের ক্ষমতাসীন গোষ্ঠীর আশ্রিত দুষ্কৃতীরা হৃদয়কে খুন করতে তার বাড়িতে হানা দেয়। যদিও ওই দুষ্কৃতীদের নিশানায় পড়ে যান তার বাবা বৃদ্ধ সাগর ঘোষ। ঘটনার দিন রাতেই 4 জনকে গ্রেফতার করেছিল পুলিশ, কিন্তু হৃদয় ঘোষরা দাবি করেন ধৃত 4 জনের নামে তারা কোনো অভিযোগই করেননি। তাদের অভিযোগ ছিল দোষীদের আড়াল করার চেষ্টা করছে পুলিশ। এই অভিযোগের প্রেক্ষিতে তদন্তে নামে রাজ্য মানবাধিকার কমিশন। 4 সপ্তাহের মধ্যে পুলিশ সুপারকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেয় তারা। এই হত্যাকাণ্ডে পুলিশ যে 13 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল, তাদের মধ্যে 2 জন নেপাল কৃষ্ণ রায় এবং নবকৃষ্ণ রায় কলকাতা হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের এজলাসে মামলা করেন। তাঁদের দাবি,
তৃণমূলের প্রভাবশালী নেতাদের বাঁচানোর জন্য পুলিশ মিথ্যে মামলা সাজিয়েছে, তারা নির্দোষ। ঘটনার সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হোক। গত বছর ডিসেম্বর মাসে এই মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জেলা পুলিশের হাত থেকে তদন্তভার তুলে দিয়েছিলেন সিআইডির হাতে। ফেব্রুয়ারির ৩ তারিখ সিআইডি তদন্তে তীব্র অসন্তোষ প্রকাশ করে কলকাতা হাইকোর্ট। সরকারকে কার্যত ৭ দিনের চূড়ান্ত সময়সীমাও বেঁধে দেন বিচারপতি দীপঙ্কর দত্ত। এক সপ্তাহ পর শুনানিতে বিচারপতি জানতে চান মধ্যমগ্রাম কাণ্ডের মতো দময়ন্তী সেন পারুই কাণ্ডের তদন্তের দায়িত্ব নেবেন কিনা, কিন্তু দময়ন্তী চিঠি দিয়ে জানিয়ে দেন তদন্তভার নিতে তিনি অপারগ। দময়ন্তী সেন না বলায় পারুই তদন্তে উঠে আসে কলকাতা পুলিশের স্পেশাল সিপি 2 সৌমেন মিত্রের নাম। তার সঙ্গে একান্তে কথাও বলেন বিচারপতি দীপঙ্কর দত্ত, কিন্তু তিনিও রাজি হননি। অবশেষে হাইকোর্টের নির্দেশে শুক্রবার 4 সদস্যের বিশেষ তদন্তকারী দল তৈরি করে দিলেন রাজ্য পুলিশের ডিজি এবিপি আনন্দ। যারা এই মুহূর্তে টেলিভিশন সেটের সামনে আছেন তারা আরেকবার বলি যে আজকে কলকাতা হাইকোর্টে মহামান্য বিচারপতি দীপঙ্কর দত্ত বলেছেন এই পারুই কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। আমি মইদুলের কাছে যাব। মইদুল, প্রথমে আপনাকে যেটা জানতে চাইব, ডিজির ভূমিকা নিয়ে আমরা তো একটা আলোচনা করলাম এবং সেই নিয়ে মন্তব্যও করেছেন মাননীয় বিচারপতি। পুলিশ কতটা সিরিয়াস ছিল এই অভিযোগ নিয়ে প্রথম দিন থেকে তদন্তের ক্ষেত্রে? আমি একটা ছোট্ট উদাহরণ দিই। এইটা হচ্ছে সেই পুলিশের অভিযোগপত্র এবং এতে খুব পরিষ্কারভাবে দেখুন ঘটনা ঘটে 21শে জুলাই রাত 11টায় এবং পুলিশ এফআইআরে এই ঘটনা হয়েছে 21শে জুলাই বিকেল 4:30 আগে। পুলিশ বলছে আমরা কমপ্লেনটা নিলাম। আপনি কল্পনা করুন যদি প্রাথমিকভাবে পুলিশের এই সিরিয়াসনেস হয় যে খুনের ঘটনা ঘটার আগে, ঘটনার কোনো ইন্ধনের আগে যদি এই এফআইআর লেখা হয়, আমি হয়তো এটা ক্লারিক্যাল মিস্টেক হতে পারে, কিন্তু ইট রিফ্লেক্টস যে পুলিশ তদন্তের ব্যাপারে কতটা সিরিয়াস। কি বলবেন আপনি? হ্যাঁ, মানে এটা তো একটা প্যাটার্ন আছে গত কয়েক 2 বছর ধরে আপনি যদি দেখেন, সেটা হচ্ছে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। আবার পুলিশ যখন হচ্ছে একটা নিরপেক্ষভাবে তদন্ত করার চেষ্টা করছে তখন তাকে আবার পানিশ করা হচ্ছে, তাকে শাস্তি দেওয়া হচ্ছে। পার্ক স্ট্রিটের ঘটনা যদি আপনি দেখেন তাহলে দময়ন্তী সেনকে হচ্ছে তিনি তদন্তভারে যখন নেওয়ার পরে তার সঙ্গে যে ব্যবহার করা হলো, তারপরে আপনি যদি দেখেন রঞ্জিত কুমার পচনন্দার তো আর তো পুলিশ কমিশনার থাকতে পারলেন না। ওই তো হরিমোহন ঘোষ কলেজের সামনে যে একটা পুলিশ সাব ইন্সপেক্টরের উপর খুনটা হয়েছিল, যখন তিনি একটা পজিশন নিয়েছিলেন, তারপর তিনিও আর পুলিশ কমিশনার থাকতে পারলেন। আজকেও মাননীয় বিচারপতি নিজে বলছেন যে এফআইআর ছাড়াও স্বতঃপ্রণোদিত হয়ে অম্বিকেশ মহাপাত্রকে গ্রেফতার করে পুলিশ, কিন্তু পারুই কাণ্ডে এফআইআর হওয়া সত্ত্বেও গ্রেফতার করা হচ্ছে। একদমই তাই। অর্থাৎ রুল অফ ল, মানে আইনের যে শাসন, আইনের শাসন তো এমন একটা জায়গায় থাকবে যেখানে একটা সুস্থ গণতান্ত্রিক একটা পরিবেশ থাকবে এবং একটা নিরপেক্ষ একটা আপনার প্রশাসনের একটা ভূমিকা থাকবে। দর্শকদের জানাতে চাইবো এই মুহূর্তের আরেকটা বড় খবর যে প্রশাসনের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে ওই হাবড়া কাণ্ডের যিনি বিধায়ক তাকে থানায় ডাকা হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জেনে নেবো আমাদের প্রতিনিধি বিতনু চট্টোপাধ্যায়ের কাছ থেকে। বিতনু, ঠিক কি জানা যাচ্ছে? তাকে কি থানায় ডেকে পাঠানো হয়েছে? তিনি কি থানায় পৌঁছেছেন? হ্যাঁ দেখো, যেটা জানা যাচ্ছে আজকে সন্ধ্যাবেলা উত্তর চব্বিশ পরগনা জেলা পুলিশের পক্ষ থেকে বিধায়ক অশোকনগরের বিধায়ক ধীমান রায়কে অশোকনগর থানায় ডাকা হয়। খানিকক্ষণ আগে বিধায়ক ধীমান রায় তিনি অশোকনগর থানায় গিয়েছিলেন। সেখানে এসডিপিওর নেতৃত্বে অশোকনগর থানার অন্যান্য যারা আধিকারিক রয়েছেন তারা ধীমান রায়কে জিজ্ঞাসাবাদ করেন। পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পারছি সেটা হচ্ছে ধীমান রায়কে সেদিনকার যে ঠিক কি ঘটনা ঘটেছিল, যে ঘটনা নিয়ে অভিযোগ জানিয়েছিলেন দীনবন্ধু গায়েন ভিডিও, সেই নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ধীমান রায় জানিয়েছেন যে তিনি সেদিনকে বিডিওর অফিসে গিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ তৃণমূলের অন্যান্য কাটআউট পোস্টার যেগুলো খুলে ফেলা হয়েছিল, ছিঁড়ে ফেলা হয়েছিল, সেই নিয়ে তিনি প্রতিবাদ জানান বিডিওর সামনে গিয়ে, এবং প্রতিবাদ জানানোর পর তিনি তারপর থানা থেকে বেরিয়ে আসেন। তারপর কি ঘটনা ঘটেছে, তার দলের অন্য কোনো কর্মী বা সমর্থক তারা অন্য কোনো ভাবে বিডিওকে হেনস্থা করেছেন কিনা এ বিষয়ে তার কিছু জানা নেই। তিনি যতক্ষণ থানায় ছিলেন ততক্ষণ এমন কোনো ঘটনা ঘটেনি, বিডিওর অফিসে ছিলেন। তিনি বিডিওর কাছে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং পেস্টুন খুলে ফেলা নিয়ে প্রতিবাদ করেন। প্রতিবাদ করার পর তিনি বেরিয়ে যান। একথা আজকে ধীমান রায় তিনি পুলিশকে জানিয়েছেন।
পুলিশের উত্তর চব্বিশ পরগনার এসডিপিওর নেতৃত্বে পুলিশ বাহিনী অশোকনগর থানায় জীবন রায়কে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে এবং পুলিশ এই রিপোর্ট উচ্চ তাদের যে শীর্ষ কর্তারা রয়েছেন এবং নবান্নে রয়েছেন রাজ্য সরকার আধিকারিক, তাদেরকে এই রিপোর্ট পাঠিয়েও দিচ্ছে। এবং গত পরশুদিনকে দীনবন্ধু গায়েন যে ইন্টারনাল রিপোর্ট জেলা শাসক সঞ্জয় বনশালকে পাঠিয়েছিলেন, সেই রিপোর্ট এবং তার সঙ্গে সঞ্জয় বনশাল যিনি উত্তর চব্বিশ পরগনা জেলা শাসক, তার লিখিত রিপোর্ট তারা নির্বাচন কমিশনকে পাঠিয়ে দিয়েছেন। এই পরিস্থিতিতে যে তৃণমূল কর্মী সমর্থক 15 জনকে পুলিশ এর আগেই গ্রেপ্তার করেছিল, যদিও তারা জামিন পেয়ে যায়, কিন্তু আজকে পুলিশ বিধায়ক ধীমান রায়, অভিযুক্ত বিধায়ক ধীমান রায়কে জিজ্ঞাসাবাদ করলো এবং জিজ্ঞাসাবাদ করার পরে ধীমান রায় কি জানিয়েছেন সেই বিষয়টা তারা জানিয়ে দিচ্ছেন জেলা শাসক এবং উচ্চপদস্থ কর্তাদের। পাশাপাশি বিধায়ক বিডিওর সঙ্গেও পুলিশ এর পরে কথাবার্তা বলবে, এমনটাই প্রশাসন সূত্রে জানা যাচ্ছে। অনেক ধন্যবাদ বিতনু। মহিদুল, আপনার কাছেই আসবো। সেটা হচ্ছে ইলেকশন কমিশন, আমরা জানি গোটা ব্যাপারটার মধ্যে ঢুকে পড়েছেন, কালকেও বিবৃতি দিয়েছেন যে প্রাথমিক রিপোর্ট পেয়েছি, ফাইনাল রিপোর্ট পাইনি। ইলেকশন কমিশনের চাপেই কি শেষ পর্যন্ত অশোকনগরের বিধায়ককে ডেকে পাঠানো হলো? হ্যাঁ, মানে সেটাই তো মনে হচ্ছে প্রথমভাবে, কিন্তু নির্বাচনী কমিশনের মতো একটা সাংবিধানিক একটা প্রতিষ্ঠান, এখন সেই প্রতিষ্ঠানকে মানবো কি মানবো না এটা নিয়ে তো কোনো প্রশ্ন হতে পারে, এটা তো আপনাকে মানতেই হবে। কিন্তু তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে যেটা সমস্যা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের যে রাজনৈতিক চরিত্র, সেটাকে আর একটু বোঝার চেষ্টা করুন। আমি চরিত্র বোঝার আগে আরেকটা জিনিস বুঝি, যে কেউ তো একটা সত্যি কথা বলছেন যে হয় যে তৃণমূলের কোষাধ্যক্ষের বক্তব্য আমরা শোনালাম, কর্মাধ্যক্ষের বক্তব্য, তিনি বলছেন যে উত্তেজিত বিধায়ক ছিলেন, তাকে সরিয়ে নিয়ে গেছিলেন, অথবা বিধায়ক সত্যি কথা বলছেন যে উত্তেজনার আগেই তিনি অভিযোগ জানিয়ে বেরিয়ে গেছিলেন, বাকি কি হয়েছে তিনি জানেন না। দুজনে একসঙ্গে ঠিক হতে পারে, কেউ একজন সত্যি কথা বলছেন। দেখুন, একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমি এখানে আম্পায়ার, আজকে তৃণমূল কংগ্রেস আউট এই ইস্যুতে, এবং এটা যে সমস্ত আর্গুমেন্ট এখানে দেওয়া হচ্ছে মন্ত্রীদের তরফ থেকে, জ্যোতিপ্রিয় মল্লিক যে কথা বলছেন, ইটস বেসিক্যালি মানে ডিফেন্ডিং দ্য ইনডিফেন্সিবল। এই আর্গুমেন্টের কোনো মানে হয় না। ওই তৃণমূলের কর্মাধ্যক্ষ যা বলে দিয়েছেন, তারপরে আর অন্য কোনো ধরনের আর কোনো আর্গুমেন্ট এখানে খাটে না। আমি এর বিশ্লেষণে আসবো, কিন্তু তার আগে আপনাদের দেখাতে চাইবো যে পঞ্চায়েত নির্বাচনের আগেও কিন্তু রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে একটা দীর্ঘ কয়েক সপ্তাহ, কয়েক মাস ব্যাপী মতানৈক্য, এবং অবশ্যই তার সব যে খুব শালীনতা রক্ষা হয়েছিল সেই আক্রমণের, অবশ্যই নির্বাচন কমিশনের দিক থেকে প্রতি আক্রমণে কিন্তু তারা যাননি, সাংবিধানিক সংস্থা তারা যেতে পারেনও না, কিন্তু সেই তিক্ততার মাসগুলো দ্রুত একবার দেখে নেব যে পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্য সরকারের সেই যে বিবাদের ইতিহাস, তার দিকে চোখ রাখবো। ফের নির্বাচন কমিশনের সঙ্গে সংঘাতের পথে মমতা বন্দ্যোপাধ্যায়। দুদিন আগে পর্যন্ত প্রতিপক্ষ ছিল রাজ্য নির্বাচন কমিশন, এবার নিশানায় কেন্দ্রীয় নির্বাচন কমিশন। পঞ্চায়েত নির্বাচন নিয়ে রাজ্য সরকারের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের নজিরবিহীন সংঘাত এখনো সাধারণ মানুষের স্মৃতিতে টাটকা। আর সেই রেশ কাটার আগেই আরও একটা নির্বাচন, সেই সঙ্গে আরও একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কমিশনের সংঘাত। পঞ্চায়েত ভোট নিয়ে রাজ্য কমিশনের সংঘাত গড়িয়েছিল সুপ্রিম কোর্ট পর্যন্ত। আইনি লড়াইয়ের ফাঁকেই কমিশনকে বাক্যবাণে বিদ্ধ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তাঁর অন্য অনুগামীরা। আক্রমণের মূল লক্ষ্য ছিলেন রাজ্য নির্বাচন কমিশনার মীরা পান্ডে। পর্যন্ত ভোট দিয়ে দিয়েছে, একবার জিজ্ঞেস করিনি, আমাদের একবার জিজ্ঞেস করিনি, প্রয়োজন মনে করেনি, যা ইচ্ছে গায়ে জোর করেছে। এর বদলা আমি নেব, মানুষকে বলবো নিতে, গণতন্ত্রের মধ্যে দিয়ে। সেই একই কমিশন রয়ে গেছে, কেন জানেন? সিপিএম যাবার আগে এটাকে 6 বছর করে, যেহেতু কনস্টিটিউশনাল পোস্ট, একমাত্র চেঞ্জ হতে পারত যদি আমাদের পুরোপুরি 2/3 মেজরিটি থাকতো। তাহলে আমাদের 185 জন তৃণমূল কংগ্রেসের আছে, এছাড়াও আরো 2 জন এসছে, আরো 3 জন দার্জিলিং এর ওরাও আমাদের সমর্থন দিচ্ছেন, আরো 5-6 জন আমার এমএলএ থাকলে আমরা আইনত সাংবিধানিক যে ব্যবস্থা নিয়ে নিশ্চয়ই সরিয়ে দিতে পারতাম। দলনেত্রীর সুরে মীরা পান্ডেকে তীব্র আক্রমণ শানিয়েছিলেন মুকুল রায়। এই পঞ্চায়েতের রাজ্যের যিনি মুখ্য নির্বাচনের দায়িত্বে আছেন, তিনি পক্ষপাতদুষ্ট আচরণ করছেন, এবং তিনি বিশেষ বিশেষ রাজনৈতিক দলকে গুরুদক্ষিণা দেওয়ার জন্য যে ভূমিকা পালন করছেন, সে ভূমিকা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। আক্রমণকে একটু অন্য মাত্রা দিতে কসুর করেননি মদন মিত্র, কল্যাণ বন্দ্যোপাধ্যায়দের মতো তৃণমূলের মন্ত্রী সাংসদরা। হিম্মত থাকে মীরা পান্ডে, দেখে নেবো সিপিএম আর কংগ্রেসকে জিতিয়ে দিয়ে দেখিয়ে দাও, আমরাও বাংলার বুকে তৃণমূল কংগ্রেস জেলা পরিষদে দেখিয়ে দেবো। উনি সিআরপিএফ ছাড়া দেখতে পারেন না, 850 না সিআরপিএফ বানিয়েছে, সামনে সিআরপিএফ, পিছনে সিআরপিএফ, ডান সিআরপিএফ, বাঁ সিআরপিএফ, মানে সিআরপিএফ এর প্রেমে পড়ে গেছে। রমজান মাসে যে অসভ্যতা মুসলমানদের সঙ্গে হলো,
কালকে যদি এমন রায় বেরোয়, যা রায় দেবে সুপ্রিম কোর্ট মেনে নেবে, গণতান্ত্রিক বন্দোবস্ত সংবিধান, কিন্তু সুপ্রিম কোর্টকে এই রায় দিতে বাধ্য করালো কে? কারা গিয়ে এই রায় চাইলো? এই নির্বাচন কমিশন। তাকে আমি সুন্দরী বলবো? কখনো বলবো না। আর কটা দিন পরেই লোকসভা ভোট, তার আগে ফের পক্ষপাতিত্বের অভিযোগে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব তৃণমূল নেত্রী। এবিপি আনন্দ। মহিদুল, নির্বাচন কমিশন শাসক দল, সংঘাত অনিবার্য। তাই তো হচ্ছে, মানে কিন্তু এটাই হচ্ছে আজকে ভারতবর্ষের গণতন্ত্রের দুর্ভাগ্য, যে কিছু মানুষ তারা হচ্ছে তাবেদারি করছে অথবা ভয়ে কাঁপছে। মানে আইনের শাসন যে যদি কোনো ভয়ে কাঁপে, সেটা তো খুব মুশকিলের ব্যাপার। আপনার সমাজে কিছু এরকম লোক থাকতে হবে যে সাদাকে সাদা কালোকে কালো বলতে হবে। এখন সে যদি এখন খুব নিজেই ভয়ে কাঁপে, কিন্তু এটার সঙ্গে আমি আগে বলার যেটা চেষ্টা করছিলাম, যে তৃণমূল কংগ্রেসের মধ্যে এক ধরনের আর্গুমেন্ট হচ্ছে যে আগে সিপিএমের আমলে 34 বছরে যা ভুল হয়েছিল তাহলে সেগুলোকেও দেখতে হবে। আরে আগে যা ভুল হয়েছিল সেটা ভুল ছিল, সেই ভুলটা আরেকটা ভুল দিয়ে তোকে ঠিক হয়ে যায় না। এই ভুলটাও ভুল, আগের ভুলটাও ভুল। কিন্তু তার সঙ্গে একটাই আমি যোগ করবো, যে তৃণমূল কংগ্রেসের নতুন কিছু জিনিস যেটা মানে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন কিছু এনেছে। আপনি যদি দেখুন 50 থেকে 60-এর দশকে মোটামুটি কংগ্রেসের যে রাজনৈতিক সংস্কৃতি ছিল, সেটা একটা ভদ্রলোক আধিপত্যের রাজনৈতিক সংস্কৃতি ছিল। বামরা সেই ভদ্রলোক রাজনৈতিক সংস্কৃতিকেই হচ্ছে ইনহেরিট করেছিল। মূলত হচ্ছে ধরুন আপনি চিফ মিনিস্টারগুলো আপনি দেখুন, প্রেসিডেন্সি কলেজ, ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে শুরু করে আপনার মোট ক্যালকাটা মেডিকেল কলেজ, এই ধরনের একটা ইয়ে ছিল। তৃণমূল কংগ্রেসের যে রাজনৈতিক সংস্কৃতির মধ্যে আপনি দেখেন লুম্পেন সংস্কৃতি তার এসেন্স। আপনি লুম্পেন প্রলেতারিয়েত, এখানে আমি কাউন্টার করব যে আমি যদি এইভাবে দেখি যে প্রান্তিক মানুষের প্রতিনিধিত্ব হচ্ছে, এক্স্যাক্টলি আমি সেটাই বলার চেষ্টা, আমার অ্যারিস্টোক্রেসি থেকে রাজ্য বেরিয়ে গেল, আমি সেই জায়গাটাই বলার চেষ্টা করছি, যে সাবঅর্ডিনেট পলিটিক্স সই থেকে টিপসই। চিফ মিনিস্টারকে আপনি যেভাবে আক্রমণ করলেন, আমি বলাটা এটাও একটা অশালীন বলার চেষ্টা করছি। মেডিকেল কলেজ না হলেও মেডিকেল কলেজ না হলেও তার যোগ্যতা আছে, মানুষের ভোটে নির্বাচিত হয়ে অস্বীকার করছি। আপনার আমার দয়া নয়, আপনার আমার দয়া, আমি সেটাকে অস্বীকার করছি না, গণতান্ত্রিক ভাবে আমি বলার চেষ্টা করছি। এক মিনিট, শুনুন গণতন্ত্রের দ্বিমতের জায়গা, আপনি আসল কথাটাই বলাটা ঠিক না। আমি বলছি তৃণমূল, আপনি বলছেন আমি নিরপেক্ষ, আপনার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে এই কারণে। ইস্ট জর্জিয়া বিশ্ববিদ্যালয় আপনারা নিরপেক্ষতার রড কিছুটা দিয়েই কিন্তু লাইন হয়ে যায়। কংগ্রেস একটা নিম্ন মধ্যবিত্ত, একটা প্রান্তিক মানুষের একটা প্রতিনিধিত্ব জায়গা আছে। এই নিম্ন মধ্যবিত্ত এবং প্রান্তিক মানুষের একটা কোথাও না কোথাও রিভল্ট। আপনি লুম্পেনাইজেশন কথাটা ব্যবহার করলেন তো আগে, আরে জলের লাইন, আপনি এখন অন্যদিকে ঘুরে যাচ্ছেন। না একদমই তা বলছি না। লুম্পেন প্রলেতারিয়েট মানেই হচ্ছে তারা হচ্ছে সমস্ত গুন্ডা। আপনি এখন ডিফেন্স করার চেষ্টা করছেন, একদমই ডিফেন্স করার চেষ্টা করছেন, আপনি অ্যাটাকিং আমি সেটাই বলছি রে। সিভিল ওয়ার আমি উদয়নবাবুর কাছে যাব, তার আগে আপনাদের দেখাবো যে প্রথম প্রশ্নটা আমার উদয়নবাবুর কাছে থাকবে, যে সাহারানপুরের ঘটনা আমরা দেখেছি কংগ্রেস প্রার্থীকে কিন্তু গ্রেফতার করেছে পুলিশ। যদি উত্তরপ্রদেশ পারে, যদি কর্ণাটক পারে, পশ্চিমবঙ্গ পারে না কেন? দেখুন। খুনের হুমকি দেওয়ার অভিযোগে উত্তরপ্রদেশ পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করলো, জেলে পড়ল, কিন্তু পশ্চিমবঙ্গ পারল না কেন, উঠছে প্রশ্ন। সম্প্রতি একটি ফুটেজ ঘিরে জাতীয় রাজনীতিতে ঝড় ওঠে। ফুটেজে দেখা যায় বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীকে খুনের হুমকি দিচ্ছেন উত্তরপ্রদেশের সাহারানপুরের কংগ্রেস প্রার্থী ইমরান মাসুদ। ड्रामेबाजी करने को कोई कुछ कर ले, नरेंद्र मोदी से कौन लड़ेगा? इमरान लड़ेंगे जो ठोक के जवाब देना जाने को, मोदी को मोदी के ठोक के। वो गुजरात समझ रहा 4% मुसलमान है गुजरात में, यहाँ 42% मुसलमान है, यहाँ गुजरात बना देगा, रोटी काट देंगे छोटी छोटी। ফুটেজ প্রকাশ্যে আসার পরই কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়। 24 ঘন্টার মধ্যে গ্রেফতার হন মাসুদ। একেবারে হুবহু না হলেও খুনের হুমকির অভিযোগ উঠেছে এ রাজ্যেও। এক্ষেত্রে কোনো রাজনৈতিক দলের নেতা নন, অভিযোগ খোদ বিডিও, যিনি এখন নির্বাচন কমিশনের অন্যতম আধিকারিক। কিন্তু তা সত্ত্বেও অভিযুক্ত শাসক দলের বিধায়ককে গ্রেফতার করা তো অনেক দূর, পুলিশ তাকে এখনো জিজ্ঞাসাবাদ করেছে বলেও শোনা যায়নি। শাসক দলের নেতার বিরুদ্ধে অভিযোগ ওঠার সত্ত্বেও পুলিশ কিচ্ছুটি করেনি, এমনটা অবশ্য এ রাজ্যে নতুন নয়। বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল পুলিশকে হুমকি দিয়েছেন। সেই নির্দল প্রার্থীরা কেউ তৃণমূল হতে পারে না। আমাদের একটাই সিম্বল, জোড়া ফুল। কোন নির্দল প্রার্থীকে ভোট দেবেন না। আর যদি কোন নির্দল প্রার্থী বাড়িতে হুমকি দেয়, তার বাড়িটা ভেঙে চালিয়ে দিন। যদি কোন প্রশাসন ভাবে নির্দলকে সমর্থন করব, সেই
অনুব্রতর গলায় বিরোধীদের প্রতিও হুমকি শোনা গিয়েছে একাধিকবার। যদি কেউ ভাবেন যে মমতা ব্যানার্জির ছবি ছেড়ে দেবো, মমতা ব্যানার্জির কার্টুন পুড়িয়ে দেবো, তার কবজিটা কেটে নেবো। ছাড়বো না বলে দিলাম তো, ভদ্রভাবে বলে গেলাম। নাহলে যদি ওরা পোস্টার ছেড়ে দেয়, আমরা হাতের কবজিটা কর্মীটা কেটে নেবে। কিন্তু অনুব্রতর এই প্রকাশ্য হুমকি সম্ভবত পুলিশের কান পর্যন্ত পৌঁছয়নি। অনুব্রতর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের হয়েছে। কমিশন ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে। এমনকি অনুব্রত প্রসঙ্গে সিউড়ি আদালত এও বলেছিল তাকে গ্রেফতার করতে হলে আদালতের অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু তারপরও অনুব্রতকে গ্রেফতার তো দূরের কথা, তাকে জিজ্ঞাসাবাদ করার সাহস পর্যন্ত দেখায়নি পুলিশ। আইনের চেয়ে বড় কিছু নাই, আইনে পথে চলবে। তাই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, যা উত্তরপ্রদেশ পারে তা কেন পারে না পশ্চিমবঙ্গ? দেশের আইন তো সব জায়গায় সবার জন্যই এক। তাহলে শাসক দলের নেতাদের বিরুদ্ধে পদক্ষেপ করতে কেন পিছিয়ে যায় পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন? সাহারানপুরের কংগ্রেস প্রার্থী তো খুনের হুমকি দিয়েছিলেন বিজেপির নরেন্দ্র মোদীকে, সেখানকার শাসক দল সমাজবাদী পার্টির কোনো নেতাকে নয়। কিন্তু অখিলেশ যাদবের প্রশাসন রাজনীতির রং দেখেনি, তাই মোদী সমাজবাদী পার্টির প্রতিপক্ষ হলেও তাকে খুনের হুমকির অভিযোগে কংগ্রেস প্রার্থীকে জেলে ভরতে দেরি করেননি অখিলেশ যাদব। আর পশ্চিমবঙ্গে খুনের হুমকির অভিযোগ জানিয়েছেন কোনো নেতা বা প্রার্থী নন, একজন বিডিও, যিনি প্রশাসনের গুরুত্বপূর্ণ অঙ্গ। তা সত্ত্বেও অভিযুক্ত তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পদক্ষেপ করছে না পুলিশ, যেমনটা এখনো করেনি অনুব্রতর বিরুদ্ধে। রাজনৈতিক মহলের একাংশের তাই প্রশ্ন, পশ্চিমবঙ্গে শাসক দলের জামা পড়লেই কি সাত মাপ? এবিপি আনন্দ। উদয়নবাবু, যে ধরনের ঘটনা ইউপি বা কর্ণাটকে দেখতে পাচ্ছি এবং সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে প্রশাসনের অ্যাক্টিভিজম দেখতে পাচ্ছি, মানে যেটা কর্তব্য তারা পালন করছেন, পশ্চিমবঙ্গের ছবিটা আলাদা কেন? এখন পশ্চিমবঙ্গের ছবিটা আলাদা কেন সেটা আমি বলতে পারবো না। পশ্চিমবঙ্গে যারা চালাচ্ছেন তারা বলতে পারবেন। আর উত্তরপ্রদেশে যেটা দেখছি যে ঘটনাটা, সেটা সরাসরি নরেন্দ্র মোদীকে আক্রমণ করে, ব্যক্তিগত আক্রমণ করে বলেছেন এবং তার ফুটেজ আছে। এখানে আপনি এই বিডিআর অফিসে কি ঘটনা ঘটেছে তার তো দাঁড়ান, এখন ফুটেজ এবং না ফুটেজ এই ব্যাপারের একটা পার্থক্য তো আছে। এখন সেই দিকে রাজ্য সরকার সময় নিচ্ছেন। আর অনুব্রতকে কেন গ্রেফতার করা হচ্ছে না? যিনি অনুব্রত না, আমার একই আপত্তি আনিসুর রহমানের ক্ষেত্রে। মানে আমি বলছি যে অনুব্রত, তৃণমূল, সিপিএম, বিজেপি, আমি তা বলছি না, যাদের অভিযোগ হচ্ছে আরো দ্রুত খারাপ কথা বলা, গালি দেওয়া দিলেই কাউকে অ্যারেস্ট করা যায় না, কিন্তু কাউকে হাত পা কেটে নেবো, খুন করবো, বোমা মারবো, পুলিশকে বোমা মারবো, এটা তো মাওবাদীরা যে রাষ্ট্রদ্রোহিতার কথা বলা হচ্ছে, সেই একই কথা অনুব্রত বলছেন। রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। এই পুলিশ তো তৃণমূল কংগ্রেসের পরিচালিত সরকারের পুলিশ, পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ, তাকেই তো বোমা মারতে বলেছিলেন। তো সে তো প্রায় 1 বছর ঘটে গেল, সে তখনও আমরা বলেছিলাম, এখনো এর তো কোনো প্রতিকার নেই। কিন্তু আমি একটা বিষয় যেটা তথাগতদা প্রায় বলেন, আমি আজকে অনেকদিন বাদে আমি একটু বলতে চাই, সেটা হলো তথাগতদার সাথে আমি থিওরিটিক্যালি একমত নই। কারণ তথাগতদা প্রায় বলেন যে সিপিএম এর মেধাবী ছাত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি এটার সাথে তাত্ত্বিকভাবে একমত নই এই কারণে যে এই প্রশাসনকে রাজনীতিকরণের কাজটা শুরু হয়েছিল ইন্দিরা গান্ধীর আমল থেকে, এবং এটা 71 সাল থেকে এই ঘটনা শুরু হয়। এবং প্রশাসন এবং রাজনীতি, শুধু প্রশাসন নয়, ইন্দিরা গান্ধী চেয়েছিলেন জুডিশিয়ারিকেও কমিটেড জুডিশিয়ারিতে পরিণত করা, এবং তার জন্য তিনি সংবিধান সংশোধন করেছেন। আপনারা জানেন রাষ্ট্রপতিরও যতটুকু ক্ষমতা ছিল সেটাকেও 42তম সংবিধান সংশোধন করে সেটাকেও রাষ্ট্রপতিকেও ডানা ছাঁটেছিলেন। অর্থাৎ পুরোপুরি প্রধানমন্ত্রীর অধীনে এবং মানে নির্বাচিত যারা রয়েছেন তাদের অধীনে কমিটেড জুডিশিয়ারি, কমিটেড এক্সিকিউটিভ, এই আইডিয়াটা কিন্তু ইন্দিরা গান্ধী নিয়ে এসেছিলেন। এবং তারই আমি একটা জিনিস খালি বলি, কিন্তু ইন্দিরা গান্ধী এসব সবই করেছিলেন, একদম ঠিক, কিন্তু পুলিশকে মাইক্রো ম্যানেজ করা এই জিনিসটা সেটা বলছি। ইন্দিরা গান্ধী এই জিনিসটা করেছিলেন, তার কিন্তু একটা ঐতিহাসিক প্রেক্ষাপটও ছিল, যেমন তার একটা ব্যক্তিকেন্দ্রিকতা যেমন ছিল, একই সঙ্গে পশ্চিমবঙ্গে অবস্থাটা কিন্তু অন্যরকম ছিল। পশ্চিমবঙ্গ অন্য রাজ্যগুলোর মতো ছিল না, তার কারণ এখানে একটা নকশালাইট মুভমেন্ট চলছিল, একটা সহিংস আন্দোলন চলছিল, এবং সেখানে কিন্তু ওই পুলিশের ভূমিকা অন্যরকম হয়ে গেছিল। এটা ঐতিহাসিক কালক্রমে, ঘটনাক্রমে একটা চরমপন্থী ভূমিকা নিয়েছিল, এবং সেটা আমি সমর্থন করি না। বহু ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে,
এবং সেইগুলোকে সমর্থন করা যায় না, কিন্তু অ্যাট দ্য সেম টাইম বলতে হবে যে সেই সময় ওই কমিটেড এক্সিকিউটিভ সেই ভূমিকাটা পালন করেছিল, যে ভূমিকাটা পালন না করলে হয়তো ওই আন্দোলনকে ওই সময় রেস্টোর মানে কিন্তু একটা আপনি গ্রস মিসইউজ হয়, যেটা গ্রস মিসইউজ হয়েছে খালিস্তান মুভমেন্টের সময় গ্রস মিসইউজ হয়েছে। খালিস্তান কেন আপনি এন্টার আসামে এই রাজ্যের রাইফেলসের যে ভূমিকা, আসাম রাইফেলসের যে ভূমিকা, সে আসাম এন্টার নর্থ ইস্টে, হ্যাঁ আপনি মণিপুরে যান একই রকম ভূমিকা, কাশ্মীরেও আমাদের সেনাবাহিনীর যে ভূমিকা বহু ক্ষেত্রে আমরা দেখেছি, পাঞ্জাবে দেখেছি, গ্রস মিসইউজ হয়েছে এবং মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। পশ্চিমবঙ্গের 70-এর দশকে মানবাধিকার লঙ্ঘিত হওয়ার ভুরি ভুরি অজস্র মানে এক্সাম্পল আমরা দিতে পারি। কিন্তু আমি বলছি আমরা তো ইতিহাসকে হ্যাঁ বা না, ঠিক বা ভুল, ভালো বা খারাপ, সাদা বা কালো এইভাবে দেখবো না, ইতিহাসকে কি ঘটেছে সেইটা দেখবো। একটা আক্রমণ হয়েছে, তার প্রতি আক্রমণ হয়েছে এবং কমিটেড এক্সিকিউটিভ এই ভূমিকাটা পালন করেছিল, কিন্তু পরবর্তীকালে তার থেকে একটা রেস্টোরেশনের জায়গা ছিল, সেটা যে কোনো কারণেই হোক, সেটা আবার অন্য আর একটা তাত্ত্বিক প্রেক্ষাপট তৈরি হয়েছিল যে এই ইডিওলজিক্যাল ম্যানুভারিং অর্থাৎ ইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাস, এই জিনিসটা একটা মার্ক্সীয় একটা তত্ত্ব আছে যেটা পরবর্তীকালে আমরা কালচারাল রেভলিউশনের ক্ষেত্রে দেখেছি, চীনে ব্যবহার করা হয়েছিল। সেইটা হচ্ছে ইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাস, অর্থাৎ রাষ্ট্র দখল করলেই শুধু হবে না, রাষ্ট্রের অ্যাপারেটাস গুলোকে দখল করতে হবে, পার্টিকে সেখানে নিতে হবে, এবং পার্টি যদি সেই স্টেট অ্যাপারেটাস ইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাসকে দখল করতে না পারে তাহলে সমাজকে সে কন্ট্রোল করতে পারবে না। এই জায়গায় এই তাত্ত্বিক প্রেক্ষাপট থেকে কিন্তু গেছিল। অবশ্যই প্রত্যেকটা তাত্ত্বিক প্রেক্ষাপটের, যেটা মইদুল বলার চেষ্টা করছিলেন, সেটা সমস্ত দল সমস্ত শাসনের ক্ষেত্রে প্রযোজ্য, যে প্রত্যেকটা তাত্ত্বিক প্রেক্ষাপট আলটিমেটলি তার একটা লুম্পেনাইজেশন হয়, আলটিমেটলি গিয়ে সেই পুলিশ, সেই প্রশাসন, তাদের মধ্যেও পুলিশ, অধ্যাপকদের মধ্যেও লুম্পেন আছে, ছাত্রদের মধ্যেও লুম্পেন আছে, চিকিৎসকদের মধ্যেও লুম্পেন আছে, রাজনীতিবিদদের মধ্যেও লুম্পেন আছে, ইন্টেলেকচুয়ালদের মধ্যেও লুম্পেন আছে, সবার মধ্যে এই লুম্পেন এলিমেন্ট থাকে এবং এই লুম্পেন এলিমেন্ট পুলিশের মধ্যেও থাকে এবং তারা শাসক দলের পক্ষে যায় এবং তারা ওই যেটা অরুণাবদা প্রথম দিকে বলছিলেন যে কি, অরুণাবদা বলছিলেন যে এইখানে আমার একটা একদম প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের এখন তো জনসমর্থনের তুঙ্গে, পরিসংখ্যান বলছে যে অ্যাবসলিউট মেজরিটি, এখন তো মানে এটা সামনে আসছে কেন? এগুলো খুব দরকার আছে। আমি যদি স্ট্রেট একদম রাজনীতির প্রশ্ন আসি, যে মানে ওনারাই বিভিন্ন নির্বাচনের ইয়ে দিয়ে বলেন যে আমরা জিতছি, আমরা জিতবো, ফাইন, তাহলে তো এইটার কোনো প্রশ্ন দরকার হয় না। না, আমি উল্টে বলি, ইন্দিরা গান্ধী চেষ্টা করেছিলেন তো, কিন্তু ইন্দিরা গান্ধীর চেষ্টা করেও 77 সালের ডিব্যাকল আটকাতে পারে একদম। আমি উল্টে বলছি কথাটা, অর্থাৎ সেটা কিন্তু সেই ইতিহাসটা কিন্তু এখন যারা রাজনীতি করছেন তারা জানেন যে এমার্জেন্সির ওইরকম দাপট, ইন্দিরা ইজ ইন্ডিয়া, এই দাপট থেকে ইন্দিরা গান্ধীকে সরে যেতে হয়েছিল, সেটা এখন যারা রাজনীতি করছেন তারা জানেন। সেই জন্যে তারা প্রথম আক্রমণ করেন নিরপেক্ষ প্রতিষ্ঠানগুলোকে, যে নিরপেক্ষ প্রতিষ্ঠানগুলো তাদেরকে চ্যালেঞ্জ করতে পারে এবং সেই নিরপেক্ষ প্রতিষ্ঠানগুলোকে দায়বদ্ধ প্রতিষ্ঠানে পরিণত করেন। এবং এই নিরপেক্ষ প্রতিষ্ঠান নির্বাচনের সময় নির্বাচন কমিশন, গত বছর যেটা ছিল নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন, গত বছর যেটা ছিল বিচার ব্যবস্থা, গত বছর সংবাদ মাধ্যম, পুরো ব্যুরোক্রেসি, এন্টায়ার ব্যুরোক্রেসিকে, এবং দেখবেন আদালতকেও আক্রমণ করা হয়, মাঝে মাঝে আক্রমণ করা হয়। সেটা কেন করা হয়? কারণ এই নিরপেক্ষ প্রতিষ্ঠানগুলোকে সহ্য করতে পারা যায় না, কারণ এই নিরপেক্ষ প্রতিষ্ঠানগুলো, সংবাদ মাধ্যম, আদালত, নিরপেক্ষ এক্সিকিউটিভ, তারাই কিন্তু রাজনীতিবিদদের সবচেয়ে বিপদের কারণ হয়ে উঠতে পারেন যদি তারা সেরকম স্বৈরতান্ত্রিক একটা প্রবণতা দেখা দেয় তাদের মধ্যে। কারণ ভারতবর্ষের জনসাধারণ যখন নীরব বিপ্লব করেন তখন 77 সাল আটকানো যায়নি, যেমন বহু ক্ষেত্রে বহু ঘটনা ঘটেছে, বহু রাজ্যে সরকার বদল হয়েছে, আমরা অপ্রত্যাশিতভাবে বদল হয়েছে, আমরা আগে থেকে আঁচ করতে পারিনি। অর্থাৎ মানুষকে খালি কন্ট্রোল করলে হবে না, এই নিরপেক্ষ প্রতিষ্ঠানগুলোকেও কন্ট্রোল করতে হবে। 77-89 সমস্ত নীরব বিপ্লবের সাক্ষী। কিন্তু এখানে একটা জিনিস যেটা বলা, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের একটা, বিশেষত মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ক্যারেক্টারিস্টিক আছে, সেটা কি, যে ওনার একটা লড়াকু একটা ইমেজ সেটা আছে মানুষের মধ্যে, সেটা ধরে রাখতে হবে। অর্থাৎ আগে সিপিআইএম এর বিরুদ্ধে লড়াইয়ের একটা ইমেজ ধরে রেখেছিলেন, এখন তো লড়ার জন্য মাঠে সেভাবে কেউ নেই,
মাঠে তো লড়াই করার মতো কেউ নেই এই মুহূর্তে, তার জন্য নির্বাচন কমিশনকে ধরেছেন। এবং মানুষের মনে ওই লড়াই একটা ব্যাপারটা, আমি 96 সালে একটা নির্বাচন কমিশন এবং কেন্দ্র দিল্লি কেন্দ্র, আমি 96 সালে ন্যাশনাল উইমেন্স কমিশনের একটা প্রজেক্ট নিয়ে 96 সালের নির্বাচনে দক্ষিণ কলকাতা কেন্দ্রের একটা উপর একটা সার্ভে করেছিলাম। সেখানে যেহেতু 3 জনই মহিলা ক্যান্ডিডেট ছিলেন, বিজেপির শান্তি রায়, মমতা বন্দ্যোপাধ্যায়, ভারতী মুখোপাধ্যায় সিপিআইএম এর, আমি সেখানে দেখেছিলাম যে মানে মমতা বন্দ্যোপাধ্যায় মিটিং এ প্রচুর ভিড় হচ্ছে এবং তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় চলে যাওয়ার পর যে যারা আছে তাদেরকে আমি মাঝে মাঝে জিজ্ঞেস করতাম যে কি বলে গেলেন উনি। তারা বলতেন যে কি বলেছেন বলতে পারবো না, কিন্তু সিপিএম এর বিরুদ্ধে মারাত্মক একটা কথা বলেছেন, মারাত্মক কিছু একটা বলেছেন, মানে এই যুদ্ধ ভাব, এই যে রেজোনেন্স থাকছে মনের মধ্যে, এইটা কিন্তু দরকার ওর ইমেজটাকে ধরে রাখার জন্য। শক্তিশালী শক্তির প্রয়োজন, একটা শক্তিশালী শক্তি, দ্যাট ইজ নির্বাচন কমিশন। একেবারে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের সময় একেবারে শেষে বলার কথা একটা, শক্তিশালী শত্রুর প্রয়োজন হতে পারে রাজনৈতিকভাবে, কিন্তু যেহেতু নির্বাচন একটা রাজনৈতিক লড়াই, এবং আবার বলছি যে সেই নির্বাচনের একমাত্র রেফারি যিনি ঠিক করবেন যে যথেষ্ট সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালিত হলো কিনা সেটা নির্বাচন কমিশন। আমরা চাইবো, আশা করব যে নির্বাচন কমিশন যেন সুষ্ঠুভাবে তাদের দায়িত্ব পালন করে, কারণ গণতন্ত্রে সেটাই অ্যাসিড টেস্ট। আপনারা ভালো থাকুন আর চোখ রাখুন এদিকে। ইন্দিরা গান্ধী নিয়ে এসেছিলেন, এবং তারই আমি একটা জিনিস খালি বলি, কিন্তু ইন্দিরা গান্ধী এসব সবই করেছিলেন একদম ঠিক, কিন্তু পুলিশকে মাইক্রো ম্যানেজ করা এই জিনিসটা সেটা বলছি, ইন্দিরা গান্ধী এই জিনিসটা করেছিলেন, তার কিন্তু একটা ঐতিহাসিক প্রেক্ষাপটও ছিল, যেমন তার একটা ব্যক্তিকেন্দ্রিকতা যেমন ছিল, একই সঙ্গে পশ্চিমবঙ্গে অবস্থাটা কিন্তু অন্যরকম ছিল, পশ্চিমবঙ্গ অন্য রাজ্যগুলোর মতো ছিল না। তার কারণ এখানে একটা নকশালাইট মুভমেন্ট চলছিল, একটা সহিংস আন্দোলন চলছিল, এবং সেখানে কিন্তু ওই পুলিশের ভূমিকা অন্যরকম হয়ে গেছিল, এটা ঐতিহাসিক কালক্রমে ঘটনাক্রমে একটা চরমপন্থী ভূমিকা নিয়েছিল, এবং সেটা আমি সমর্থন করি না। বহু ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে এবং সেইগুলোকে সমর্থন করা যায় না, কিন্তু অ্যাট দ্য সেম টাইম বলতে হবে যে সেই সময় ওই কমিটেড এক্সিকিউটিভ সেই ভূমিকাটা পালন করেছিল, যে ভূমিকাটা পালন না করলে হয়তো ওই আন্দোলনকে ওই সময় রেস্টোর মানে কিন্তু একটা আপনি গ্রস মিসইউজ হয়, যেটা গ্রস মিসইউজ হয়েছে, খালিস্তান মুভমেন্টের গ্রস মিসইউজ হয়েছে। খালিস্তান কেন, আপনি এন্টার আসামে এই রাজ্যের যে ভূমিকা, আসাম রাইফেলসের যে ভূমিকা, সে আসাম এন্টার নর্থ ইস্টে, হ্যাঁ আপনি মণিপুরে যান একই রকম ভূমিকা, কাশ্মীরেও আমাদের সেনাবাহিনীর যে ভূমিকা বহু ক্ষেত্রে আমরা দেখেছি, পাঞ্জাবে দেখেছি, গ্রস মিসইউজ হয়েছে এবং মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। পশ্চিমবঙ্গের 70-এর দশকে মানবাধিকার লঙ্ঘিত হওয়ার ভুরি অজস্র মানে এক্সাম্পল আমরা দিতে পারি, কিন্তু আমি বলছি আমরা তো ইতিহাসকে হ্যাঁ বা না, ঠিক বা ভুল, ভালো বা খারাপ, সাদা বা কালো এইভাবে দেখবো না, ইতিহাসকে কি ঘটেছে সেইটা দেখবো। একটা আক্রমণ হয়েছে, তার প্রতি আক্রমণ হয়েছে, এবং কমিটেড এক্সিকিউটিভ এই ভূমিকাটা পালন করেছিল, কিন্তু পরবর্তীকালে তার থেকে একটা রেস্টোরেশনের জায়গা ছিল, সেটা যে কোনো কারণেই হোক, সেটা আবার অন্য আর একটা তাত্ত্বিক প্রেক্ষাপট তৈরি হয়েছিল, যে এই ইডিওলজিক্যাল ম্যানুভারিং অর্থাৎ ইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাস, এই জিনিসটা একটা মার্ক্সীয় একটা তত্ত্ব আছে, যেটা পরবর্তীকালে আমরা কালচারাল রেভলিউশনের ক্ষেত্রে দেখেছি, চীনে ব্যবহার করা হয়েছিল। সেইটা হচ্ছে ইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাস, অর্থাৎ রাষ্ট্র দখল করলেই শুধু হবে না, রাষ্ট্রের অ্যাপারেটাস গুলোকে দখল করতে হবে, পার্টিকে সেখানে নিতে হবে, এবং পার্টি যদি সেই স্টেট অ্যাপারেটাস, ইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাসকে দখল করতে না পারে, তাহলে সমাজকে সে কন্ট্রোল করতে পারবে না। এই জায়গায় এই তাত্ত্বিক প্রেক্ষাপট থেকে কিন্তু গেছিল। অবশ্যই প্রত্যেকটা তাত্ত্বিক প্রেক্ষাপটের, যেটা মইদুল বলার চেষ্টা করছিলেন, সেটা সমস্ত দল, সমস্ত শাসনের ক্ষেত্রে প্রযোজ্য, যে প্রত্যেকটা তাত্ত্বিক প্রেক্ষাপট আলটিমেটলি তার একটা লুম্পেনাইজেশন হয়, আলটিমেটলি গিয়ে সেই পুলিশ, সেই প্রশাসন, তাদের মধ্যেও পুলিশের অধ্যাপকদের মধ্যেও লুম্পেন আছে, ছাত্রদের মধ্যেও লুম্পেন আছে, চিকিৎসকদের মধ্যেও লুম্পেন আছে, রাজনীতিবিদদের মধ্যেও লুম্পেন আছে, ইন্টেলেকচুয়ালদের মধ্যেও লুম্পেন আছে, সবার মধ্যে এই লুম্পেন এলিমেন্ট থাকে, এবং এই লুম্পেন এলিমেন্ট পুলিশের মধ্যেও থাকে, এবং তারা শাসক দলের পক্ষে যায়,
এবং তারা ওই যেটা অরুণাবদা প্রথম দিকে বলছিলেন যে কি অরুণাবদা বলছিলেন যে এখানে আমার একটা একদম প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের এখন তো জনসমর্থনের তুঙ্গে, পরিসংখ্যান বলছে যে অ্যাবসলিউট মেজরিটি, এখন তো মানে এটা সামনে আসছে কেন? এগুলো খুব দরকার আছে। আমি যদি স্ট্রেট একদম রাজনীতির প্রশ্ন আসি, যে মানে ওনারাই বিভিন্ন নির্বাচনের ইয়ে দিয়ে বলেন যে আমরা জিতছি, আমরা জিতবো, ফাইন, তাহলে তো এইটার কোনো প্রশ্ন দরকার হয় না। না, আমি উল্টে বলি, ইন্দিরা গান্ধী চেষ্টা করেছিলেন তো, কিন্তু ইন্দিরা গান্ধীর চেষ্টা করেও ৭৭ সালের ডিব্যাকল আটকাতে পারে একদম। আমি উল্টে বলছি কথাটা, অর্থাৎ সেটা কিন্তু সেই ইতিহাসটা কিন্তু এখন যারা রাজনীতি করছেন তারা জানেন যে এমার্জেন্সির ওইরকম দাপট, ইন্দিরা ইজ ইন্ডিয়া, এই দাপট থেকে ইন্দিরা গান্ধীকে সরে যেতে হয়েছিল, সেটা এখন যারা রাজনীতি করছেন তারা জানেন। সেই জন্যে তারা প্রথম আক্রমণ করেন নিরপেক্ষ প্রতিষ্ঠানগুলোকে, যে নিরপেক্ষ প্রতিষ্ঠানগুলো তাদেরকে চ্যালেঞ্জ করতে পারে, এবং সেই নিরপেক্ষ প্রতিষ্ঠানগুলোকে দায়বদ্ধ প্রতিষ্ঠানে পরিণত করেন। এবং এই নিরপেক্ষ প্রতিষ্ঠান নির্বাচনের সময় নির্বাচন কমিশন, গত বছর যেটা ছিল নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন, গত বছর যেটা ছিল বিচার ব্যবস্থা, গত বছর সংবাদ মাধ্যম, এন্টায়ার ব্যুরোক্রেসিকে, এবং দেখবেন আদালতকেও আক্রমণ করা হয়, মাঝে মাঝে আক্রমণ করা হয়। সেটা কেন করা হয়? কারণ এই নিরপেক্ষ প্রতিষ্ঠানগুলোকে সহ্য করতে পারা যায় না, কারণ এই নিরপেক্ষ প্রতিষ্ঠানগুলো সংবাদ মাধ্যম, আদালত, নিরপেক্ষ এক্সিকিউটিভ, তারাই কিন্তু রাজনীতিবিদদের সবচেয়ে বিপদের কারণ হয়ে উঠতে পারেন যদি তারা সেরকম স্বৈরতান্ত্রিক একটা প্রবণতা দেখা দেয় তাদের মধ্যে। কারণ ভারতবর্ষের জনসাধারণ যখন নীরব বিপ্লব করেন তখন ৭৭ সাল আটকানো যায়নি, যেমন বহু ক্ষেত্রে বহু ঘটনা ঘটেছে, বহু রাজ্যে সরকার বদল হয়েছে, আমরা অপ্রত্যাশিতভাবে বদল হয়েছে, আমরা আগে থেকে আঁচ করতে পারিনি। অর্থাৎ মানুষকে খালি কন্ট্রোল করলে হবে না, এই নিরপেক্ষ প্রতিষ্ঠানগুলোকেও কন্ট্রোল করতে হবে। ৭৭-৮৯ সমস্ত নীরব বিপ্লবের সাক্ষী, নীরব বিপ্লবের সাক্ষী। কিন্তু এখানে একটা জিনিস যেটা বলা, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের একটা, বিশেষত মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ক্যারেক্টারিস্টিক আছে, সেটা কি, যে ওনার একটা লড়াকু একটা ইমেজ সেটা আছে মানুষের মধ্যে, সেটা ধরে রাখতে হবে। অর্থাৎ আগে সিপিআইএম এর বিরুদ্ধে লড়াইয়ের একটা ইমেজ ধরে রেখেছিলেন, এখন তো লড়ার জন্য মাঠে সেভাবে কেউ নেই, মাঠে তো লড়াই করার মতো কেউ নেই এই মুহূর্তে, তার জন্য নির্বাচন কমিশনকে ধরেছেন। এবং মানুষের মনে ওই লড়াই একটা ব্যাপারটা, আমি ৯৬ সালে একটা নির্বাচন কমিশন এবং কেন্দ্র, দিল্লি কেন্দ্র, আমি ৯৬ সালে ন্যাশনাল উইমেন্স কমিশনের একটা প্রজেক্ট নিয়ে ৯৬ সালের নির্বাচনে দক্ষিণ কলকাতা কেন্দ্রের একটা উপর একটা সার্ভে করেছিলাম। সেখানে যেহেতু ৩ জনই মহিলা ক্যান্ডিডেট ছিলেন, বিজেপির শান্তি রায়, মমতা বন্দ্যোপাধ্যায়, ভারতী মুখোপাধ্যায় সিপিআইএম এর, আমি সেখানে দেখেছিলাম যে মানে মমতা বন্দ্যোপাধ্যায় মিটিং এ প্রচুর ভিড় হচ্ছে, এবং তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় চলে যাওয়ার পর যে যারা আছে তাদেরকে আমি মাঝে মাঝে জিজ্ঞেস করতাম যে কি বলে গেলেন উনি, তারা বলতেন যে কি বলেছেন বলতে পারবো না, কিন্তু সিপিএম এর বিরুদ্ধে মারাত্মক একটা কথা বলেছেন, মারাত্মক কিছু একটা বলেছেন, মানে এই যুদ্ধ ভাব, এই যে রেজোনেন্সটা থাকছে মনের মধ্যে, এইটা কিন্তু দরকার ওর ইমেজটাকে ধরে রাখার জন্য। শক্তিশালী শক্তির প্রয়োজন, একটা শক্তিশালী শক্তি, এবং দ্যাট ইজ নির্বাচন কমিশন। একেবারে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের সময় একেবারে শেষে বলার কথা একটা, শক্তিশালী শত্রুর প্রয়োজন হতে পারে রাজনৈতিকভাবে, কিন্তু যেহেতু নির্বাচন একটা রাজনৈতিক লড়াই, এবং আবার বলছি যে সেই নির্বাচনের একমাত্র রেফারি যিনি ঠিক করবেন যে যথেষ্ট সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালিত হলো কিনা, সেটা নির্বাচন কমিশন। আমরা চাইবো, আশা করব যে নির্বাচন কমিশন যেন সুষ্ঠুভাবে তাদের দায়িত্ব পালন করে, কারণ গণতন্ত্রে সেটাই অ্যাসিড টেস্ট। আপনারা ভালো থাকুন আর চোখ রাখুন এদিকে।